আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক কথার সাথে আছে আমি জেফরি খান, এবং প্রতিবারের মতো ভৌতিক কথার আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। এবং আজকে প্রচার হতে চলেছে ভৌতিক কথার 173তম এপিসোড, এবং আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভীষণ রকম সুন্দর লাগবে। এবং বিশ্বাস করুন, আজকে আপনাদের জন্য অনেকগুলো স্টোরি আছে। আপনাদের জন্য প্রথমেই আছে আজকে ইয়াসিন ভাইয়ের স্টোরি, এবং এরপরে আছে নিশ্চয়ই জানেন, এরপরে আছে আমাদের আফিয়া আপুর ঘটনা, এরপরে আছে আমাদের আবির ভাইয়ের ঘটনা, আছে আজকে শ্মশানের একটা ঘটনা আছে, এরপরে আমাদের রাফি ভাইয়ের স্টোরি আছে, এছাড়া আমাদের অনেক জোস স্টোরি আছে। আজকে ভ্যারাইটি স্টোরি পাবেন। প্রথমের স্টোরিটা খুবই দারুণ, এবং আমি বলতে পারি লাস্ট একটা শ্মশানের একটা স্টোরি আছে, দুটি দারুণ স্টোরি আছে। এছাড়া আমাদেরকে রাফি ভাই যে স্টোরিটা পাঠিয়েছেন সেটাও কিন্তু মারাত্মক স্টোরি ছিল। মানে এক কথা আজকের এপিসোডের স্টোরিগুলো সত্যি মনোমুগ্ধকর। আমি বেশি কথা না বলে ভাইব নষ্ট করবো না, মানে চাইলে হয়তো শুনে মজা পাবেন না। সো আমি সরাসরি ঘটনায় চলে যাবো। যাওয়ার আগে ছোট্ট করে বলবো আমাদের ইমেল আইডিটা, উইচ ইজ ভৌতিক stories@gmail.com। আপনারা চাইলে স্টোরি সেন্ড করতে পারেন। অবশ্যই মাথায় রাখবেন, ঘটনাটা যেন ইউনিক হয়। আগে কোথাও প্রচার হয়েছে এমন কোন ঘটনা প্লিজ পাঠাবেন না। এছাড়া আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন স্টোরি। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, উইচ ইজ 01400930111। দ্যাটস ইট। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে একটা হাই দিয়ে স্টোরি সেন্ড করতে পারেন, অথবা হাই দিয়ে আপনি আমার সাথে কানেক্ট হতে পারেন। এটা অনেক বেশি ইজি হবে। বাট হোয়াটসঅ্যাপে কল দিবেন না সচরাচর, কারণ এটা পিসির সাথে কানেক্টেড থাকে, এবং পিসি আমার সামনে থাকে না, এবং কলটা কেটে দিতে হয়, কারণ আমি তো সবসময় মাইক নিয়ে বসে কমিউনিকেশন করতে পারবো না, সমস্যা হয়ে যায়। এই জন্য কলটা কেটে দিতে হয়। আমার ফোনের সাথে আমি আপনাকে নিজেই ফোন দেবো, আমার যদি দরকার হয় আমি আপনাকে নিজেই ফোন দিব আমার পার্সোনাল নাম্বার থেকে। দ্যাটস ইট। আপনারা জাস্ট কানেক্টেড থাকবেন, চ্যাট করবেন, ইনশাল্লাহ কথা তো হয়েই যাবে, এবং আমি আপনাদেরকে ভয়েস মেল পাঠাবো, এতে আরও সুবিধা হবে ইনশাল্লাহ। এনিওয়েজ, আমি এখন যেটা করবো, আরেকটা লাস্ট কথা বলে চলে যাব স্টোরিতে। সেটা হচ্ছে আমার কিন্তু ভৌতিকতার পাশাপাশি আরেকটা ইউটিউব চ্যানেল আছে, যার নাম হচ্ছে প্রেত বাই জেফরি খান, PRETBY স্পেস JEFFREY স্পেস খান। আপনারা যদি প্রেত বাই জেফরি খান দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু ফেসবুক ইউটিউবে পেয়ে যাবেন সেই চ্যানেলটা, এবং সেখানে প্রতিদিনই রাত 11:30 থেকে রাত 11:30 পর্যন্ত শো চলে, এবং মোটামুটি বেশ ভালোই শো চলে আলহামদুলিল্লাহ। মোটামুটি 35টা এপিসোড আমি করে ফেলেছি। আশা করছি আপনাদের খুব সুন্দর লেগেছে এপিসোডগুলো। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি দিয়ে রেখেছি আমাদের কমেন্ট ট্যাবে। আশা করছি আপনারা শুনবেন সেই প্রেতের ইউটিউব চ্যানেলের শো। এনিওয়েজ, আজকের মতো আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। সো শুরু করি ভৌতিক কথার 173তম পর্ব। ঘটনাটি আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের খুব সুন্দর লাগবে। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় জেফরি ভাই, প্রথমে আমার সালাম নেবেন। আমি আপনার প্রতিদিন ভৌতিক কথা শুনি। আপনার গলায় এক প্রকার জাদু রয়েছে। আমি রাসেল ভাইয়ের পর একমাত্র আপনাকে মনে স্থান দিয়ে ফেলেছি। ও হ্যাঁ, আমার নাম ইয়াসিন, ছদ্মনাম। কারণ ভাইয়া, আমার এলাকায় যে ঘটনাটা ঘটেছে, আমার নাম জানলে সমস্যা হতে পারে। আমি বর্তমানে ঢাকার আদমজি কলেজের HSC ব্যাচের 53তম ব্যাচের একজন ছাত্র। আমার লাইফে এই প্রথমবার ঘটনা লিখছি। হাতের লেখা খারাপ বা ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটা হচ্ছে আমার এলাকার এক বড় ভাইয়ের আত্মহত্যা, ভয়ঙ্কর ঘটনা। প্রিয় লিসনারগণ, ঘটনাটা আশা করি আপনাদের বেশ গায়ে কাঁটা দিয়ে উঠবে। চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। বিশ্বাস করুন, ঘটনাটি 100% সত্য ঘটনা, আমার লাইফে ঘটে যাওয়া ঘটনা। তাহলে আমি আর দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সালটা ছিল 2018 সালের মে মাসের ঘটনা। আমাদের বাইক রয়েছে। আমি সবেমাত্র তখন বাইক চালানো শিখেছি। বাইক চালানো শিখতাম আর মেজো ভাইয়ের কাছ থেকে বাইক চালাতাম। আমার বাসার সামনে একটা মাজার রয়েছিল, ঠিক সেটার সামনে শিখতাম। আমি সঙ্গত কারণে মাজারের নামটা উল্লেখ করছি না। সেখানে চালানো শিখতাম। হঠাৎ একদিন দেখি আমার পাশের বাসার বড় ভাই সাকিব আর তার বন্ধু মিশু এসেছে। ঘটনা মূলত এই মিশু ভাইকে নিয়ে। যাই হোক, পাশের বাসার বড় ভাই সাকিব বলল, কিরে ইয়াসিন, বাইক চালানো শিখছিস? আমি বললাম, শিখছি কেবল। সাকিব বলল, দে তো বাইকটা একটু চালায় আসি।
পরে সাকিব ভাইয়া চালানো কিছুক্ষণ, হঠাৎ সাকিব ভাইয়ার বন্ধু মিশু বলে উঠলো, সাকিব দে তো আমাকে একটু মাজারটা একটা চক্কর দিয়ে আসি। আমি বললাম, মিশু ভাই আমি চালাই, তুমি পেছনে বসে থাকো, আমি একটু তোমাকে নিয়ে চালিয়ে দেখি ডাবলিং পারি কিনা। মিশু ভাই বললো, আর একবার দে না, পরে তোকে বাইক চালানো শিখিয়ে দেবো, একেবারে অনেক টেকনিক শেখাবো বুঝলে। এরপর মিশু ভাই বাইক চালানো শুরু করলো। চালানোর পর আমাকে ডাক দিয়ে বলল, ইয়াসিন বাইকের সামনে বস, আমি তোর পেছনে বসছি। শোন, বাইকের হ্যান্ডেলই হলো মেইন জিনিস, তোর হ্যান্ডেল যেভাবে ঘুরবে তোর বাইকও ঠিক সেভাবে ঘুরবে বুঝলি। এভাবে কিছুক্ষণ বাইক নিয়ে কথা বলতে বলতে চালাচ্ছি। হঠাৎ আমার মেছো ভাই বলে উঠলো, ইয়াসিন অনেক হয়েছে, এবার চলে আসো, বাসায় যেতে হবে। তারপর যখন মোড়ের কাছাকাছি চলে এসেছি, বাইক থেকে পড়ে যাবো ভাব, ঠিক তখনই মিশু ভাইয়া ঠিকিয়ে নিল। তারপর মেচু ভাইয়াকে বাইকটা দিয়ে দিলাম। মিশু ভাইয়া বলল, ভাইয়া অনেকদিন পর বাইক চালাইলাম, এখন দেখি বাইক চালানো পিনিক লেগে গেছে, 2 থেকে 3 দিনের ভিতরে আমি বাইক কিনে নিয়ে আসবো, পরে একসাথে ঘুরবো নে। মিশু ভাই বলে উঠলো, আচ্ছা ঠিক আছে। যে বাবা ঠিক সেই কাজ, 2 দিন পর বাইক কিনে আনলো। আমরা রীতিমতো এটা দেখে হতভম্ব হয়ে গেলাম, এত তাড়াতাড়ি কিভাবে বাইক কিনলো। মিশু ভাই বললো, আছে কিন্তু টাকা কম, তাই সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছি আর কি। আমি বললাম, ধুর ভাই, বাইক তো বাইকই, সেকেন্ড হ্যান্ড আর ফার্স্ট হ্যান্ড কি, ভালো হলেই হলো। তো ভাই কালকে কিন্তু বাইক চালানো শিখাবা তোমারটা দিয়ে, আমার আব্বুরটা তো আবার দোকানে নিয়ে যাবে। মিশু ভাই তখন বলে উঠলো, আচ্ছা 1 লিটারে তেল দিস, তোকে একদম পাক্কা ড্রাইভার বানিয়ে দিব নে। তারপর সেদিন আমি মিশু ভাই সাকিব ভাইয়ের সাথে ঘোরাঘুরি করতে করতে একটা পর্যায়ে একদম স্তব্ধ হয়ে যায়। হুট করে মিশু ভাইয়ার জিএফ কল করে। পরে মিশু ভাই বলে উঠলো, এই থাম তো, যাই দেখা করে আসি। পরে ভাই বাইক নিয়ে চলে গেল। আমরা তখন হোটেলে গিয়ে বসলাম। মোটামুটি আধা ঘন্টা পেরিয়ে গেল হালকা পাতলা নাস্তা করতে করতে, এবং 1 ঘন্টা পর মিশু ভাইয়া চলে আসলো। তার মুখ দেখে এতটা ফ্যাকাশে মনে হচ্ছিল, যেন মনে হচ্ছিল মরা মানুষের মুখ। সাকিব ভাই বলে উঠলো, কিরে কি হয়েছে, এরকম মুখ বানা রাখছিস কেন, জিএফ কিছু বলছে নাকি? পরে খেয়াল করলাম বিশু ভাই কান্না করছে। যেই না আমরা সান্ত্বনা দিতে যাব, ঠিক তখনই বিশু ভাই আমরা হাতটা ধরে কান্না করে দিল আর বলল, ভাই তোদের সাথে যা যা খারাপ করছি আমাকে মাফ করে দিস, অনেক অনেক ভুল করে ফেলেছি রে, আমাকে পারলে মাফ করে দিস, ক্ষমা করে দিস বন্ধু। এই বলে মিশু ভাই বাসায় চলে গেল। কিন্তু কে জানতো যে ভাইয়ার সাথে ওটাই আমাদের শেষ দেখা। রাত তখন 10:30। সাকিব ভাইয়া দেখি মিশু ভাইয়ের গার্লফ্রেন্ডকে কল দিল। কলটা রিসিভ করে মিশু ভাইয়ের গার্লফ্রেন্ড বলে উঠলো, কিরে সাকিব এত রাতে কল দিলি কেন আমাকে? মূলত তুই করে ডাকার কারণ তারা বন্ধু ছিল। সাকিব ভাই বলল, কল দিচ্ছি জরুরি কথা আছে এই জন্য। মিশু ভাইয়ের জিএফ বলে উঠলো, বল কি বলবি? সাকিব ভাই বলে উঠলো, তুই মিশুকে কি বলেছিস? মিশু কাঁদছিল কেন? আর বলল, ভালো থাক, চলে যাব, আমাকে ক্ষমা করে দিস, ঘটনা কি? ওই পাশ থেকে তার গার্লফ্রেন্ড বলে উঠলো, বুঝলাম, আমার মিশুকে ভালো লাগে না, তাই ব্রেকআপের কথা বলেছি। পরে ও তো আমার চুল ধরে রীতিমতো টানছিল আর বকছিল, আমাকে চড় মারছে। আমি কোন রকম ভাবে হাতটা ঝাঁকি দিয়ে সরে আসি আর চড় দিয়ে বসে একটা, আর বলেছি আমাকে আর কখনো কল দিবি না, তোর মতো ছেলের সাথে আমার থাকার কোনো দরকার নেই, যে ছেলে একটা মেয়ের গায়ে হাত তুলতে পারে তার সাথে আমি কিভাবে থাকবো। এরকম কিছুক্ষণ কথাবার্তা হলো এবং আমি চুপচাপ করে তাদের কথাবার্তাগুলো শুনলাম। তারপর সাকিব ভাই বলে উঠলো, আচ্ছা ভালো, কিন্তু বেচারা অনেক কষ্ট পেয়েছে, এটা তুই মোটো ঠিক করিস নাই রে। এরপর আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল তারা। আমি আর সাকিব ভাই বাসায় চলে আসলাম। তখন পরের দিন সকালে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হই। বের হয়ে সাকিব ভাইয়ের বাসায় যাই। সাকিব ভাইয়ের বাসায় গিয়ে বলি, ও সাকিব ভাই যাবা না স্কুলে? সাকিব ভাই তখন বলে উঠে, না রে তুই যা, আমি মিশুর বাইকটা নিয়ে একটু ঘুরতে যাবো বুঝলি, তুই তাড়াতাড়ি বাসায় চলে আসিস। এরপর আমি দেখলাম সাকিব ভাই আমার সাথে কথাটা শেষ করে এই কাঁথাটা উপরে মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো। আমি স্কুল শেষে আর দেরি না করে বাসায় ফিরে আসলাম। একটা সময় বাসার কাছাকাছি চলে আসলাম। বাসার সামনে এসে একটা মুদির দোকান আছে, দোকানে যেই না পা রাখবো ঠিক তখনই শুনি একজন লোক রীতিমতো ছটফট করে বলে উঠলো, মিশু নেই, ফাঁসি দিয়েছে। আমি বললাম, ওই মিয়া কি কন, কালকে তো ভালো মানুষ দেখলাম, কি বলতেছেন এইসব হাবি যাবি, ঠিক আছেন নাকি, আপনার মাথা ঠিক আছে? লোকটা বলে উঠলো, ছাড়া আমার কথা বিশ্বাস না হলে যা দেখ, যা মিশুর বাড়িতে গিয়ে দেখে আয়, ফ্যানের সাথে ঝুলে আসছে ওই। পরে আমি সাকিব ভাইয়ের বাসায় চলে যাই রীতিমতো দৌড়ে দৌড়ে। আমি বাসায় গিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছিলাম, মানে সাকিব ভাইকে ডাকছিলাম। আমি এতটাই জোরে চিল্লাচ্ছিলাম যে আমার আম্মু তখন পাশের বাড়ি থেকে, মানে আমাদের বাসা থেকে রীতিমতো সাকিব ভাইয়ের বাসায় চলে এলো এবং বললো, কিরে চিল্লাচ্ছিস কেন, কি হয়েছে? আর স্কুল থেকে এসে ড্রেস না পাল্টিয়ে এখানে কি করছিস তুই? তখন সাকিব ভাইয়ের রুম থেকে বেরিয়ে আসলো আর বলল, কিরে ডাকছিস কেন এভাবে?
কি ওইভাবে করে চিল্লায়? হ্যাঁ, তারপর ভর দুপুরে? আমি তখন বললাম, ভাই কাম তো একটা ঘুইটা গেছে, মিশু তো ফাঁসি দিছে। দোকান পাড়ায় একটা বেড়ায় কইলো আমারে। সাকিব ভাইয়া এই কথাটা শুনে চোখ বড় বড় করে ফেললো। পরে দেখলাম ভাইয়া ফোন এনে বিশু ভাইকে অনেকক্ষণ কল দিল, কিন্তু কল আর রিসিভ করলো না কেউ। সাকিব ভাইয়া অনেকবার কল দেয়, কিন্তু ওখান থেকে কই কলটা রিসিভ করে না। সাকিব ভাই তখন বলে, ইয়াসিন যা ড্রেস চেঞ্জ করে বিশু বাড়িতে যেতে হবে। আমি বাসায় গিয়ে ঝড়ের বেগে রীতিমতো ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম সাকিব ভাইয়ের বাসায়, এবং আমি আর সাকিব ভাই বিশু ভাইয়ের বাসায় চলে গেলাম। গিয়ে দেখলাম বিশু ভাইয়ের বাসা ভর্তি লোক। আমরা গেলাম ভাইয়ের রুমে, গিয়ে দেখি ভাইয়ের মুখটা থেকে জিব্বা বেরিয়ে আছে আর মুখটা কালো কুচকুচে হয়ে গিয়েছে। সাকিব ভাই এইটা দেখে বাইরে এসে বমি করে দেয়। আমি পরে সাকিব ভাইকে সান্ত্বনা দেই আর দুজন কান্না করতে করতে বলি, কালকে তো ভালো মানুষ দেখলাম, তাহলে এটা হলো কেমনে? আর আজকে আমাদের মাঝে নাই, এটা বিশ্বাস করতে পারতেছি না আমি। হায় আল্লাহ, কি হলো এটা? তারপর দেখলাম পুলিশ আসলো বিশু ভাইয়ের বাসায়, ভাইয়ার লাশ বের করে নিল পোস্টমর্টমের জন্য এবং নিয়ে চলে গেল সেই লাশটা। পরে সাকিব ভাই আর আমি চলে আসলাম। ভাইয়ার জানাজা হয়েছিল না, কারণ সে আত্মহত্যা করেছিল, আর তার লাশ সরাসরি পোস্টমর্টমের পর গোসল দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছিল। জেফরি ভাই, ঘটনা শুরু মূলত এইখান থেকে। কম্পিউটার রাতের দিন আমি সাকিব ভাইয়ের বাসায় যাই তাকে সান্ত্বনা দিতে, কারণ সাকিব ভাইয়ের খুব ভালো বন্ধু ছিল মিশু ভাই। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে অতপর বাসায় চলে আসলাম। সেই রাতে সাকিব ভাই ঘুমিয়ে পড়েছিল এবং এরপর একটা স্বপ্ন দেখে। স্বপ্নে সাকিব ভাই নাকি দেখেছিল মিশু ভাই এসেছে আর তাকে বলছে, কিরে মিশু, আমার বাইকটা নিয়ে ঘুরতে যাবে না? চল চল না যাই। এই বলে সাকিব ভাইয়ের হাতটা ধরে টানছিল। তখনই সাকিব ভাইয়ের চোখ খুলে যায় আর সে বাম দিকে কাত হয়ে এমন একটা দৃশ্য দেখেছিল যা দেখার জন্য সে একদম প্রস্তুত ছিল না, এবং সেটা দেখে সে রীতিমতো ভয় জ্ঞান হারিয়ে ফেলে। সাকিব ভাই দেখতে পায় মিশু ভাই সাকিব ভাইয়ের একদম গা ঘেঁষে পাশে বসে আছে আর সাকিব ভাইয়ের হাতটা ধরে টানছে আর বলছে, বন্ধু আয় না আমার সাথে, আয়, আমার না খুব একা একা লাগছে রে, চল না দোস্ত, আমার সাথে চল, আমার পারছি না, একা সহ্য হচ্ছে না আমার। এইটা শুনে সাকিব ভাই সজোরে চিৎকার দেয় এবং তখন পাশের রুম থেকে সাকিব ভাইয়ের মা, বাবা, বড় ভাই সবাই রীতিমতো ছুটে আসে। সাকিব ভাইয়ের মা বলে ওঠে, কিরে কি হয়েছে, এমন করছিস কেন বাবা? সাকিব ভাই তখন বলে ওঠে, মা, ও মা, মিশু আছে, আমাকে নিয়ে যাইতে। এইটা বলে অতিরিক্ত প্যানিকে সাকিব ভাই অজ্ঞান হয়ে যায়। সকালবেলা এসে আমি সমস্ত ঘটনা শুনেছিলাম সাকিব ভাইয়ের মুখ থেকে। ভাইয়ের শরীরে তখন অনেক জ্বর ছিল এবং প্রচন্ড জ্বর ছিল, তার হাত পা রীতিমতো কাঁপছিল জ্বরে। সাকিব ভাই আমাকে বলল, ইয়াসিন আমি শেষ রে, আমাকে মনে হয় মিশু নিয়ে যাবে রে, আমি মনে হয় আর বাঁচবো না। আমি তখন বলে উঠলাম, আরে ধুর ভাই, বন্ধু তো যে তুমি ভুলতে পারছো না, এসব এমন, আর এই জন্য এমনটা হচ্ছে, এসব তোমার মনের ভুল ভাইয়া, আর মৃত মানুষ তো আর ফিরে আসতে পারে না, আর তুমি আল্লাহর উপর ভরসা রাখো, আর চলো একজন হুজুরের কাছে যাই। এই বলে আমি ভাইয়াকে নিয়ে হুজুরের কাছে চলে গেলাম। হুজুর ঝাড়ফুঁক দিয়ে পানি পড়া দিল। আলহামদুলিল্লাহ 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সাকিব ভাই একদম সুস্থ হয়ে গিয়েছিল। তারপরে আরেকটি ঘটনা ঘটে আমাদের গ্রামে। জেফি ভাই, আমাদের এলাকায় একজন হালিমওয়ালা লোক রয়েছে। হালিমওয়ালা প্রতিদিন বিকেলে হালিম বিক্রি করার জন্য বের হতেন, আর ফিরতে ফিরতে 12টা থেকে 1টা বেজে যেত রাত। একদিন ভালোই হালিম বিক্রি করছিল, কাস্টমার অনেক ছিল, তার বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে যায়। হালিমওয়ালা সব হালিম বিক্রি করে বাসার দিকে যাচ্ছিল। ঘটনাটি আমি ঠিক হালিমওয়ালার ভাষায় বলছি। তখন আনুমানিক 2টা কিংবা 2:30 কিংবা 3টা হবে আর কি। আমি আমার ভ্যান নিয়ে বাসায় যাচ্ছি। আমার বাসা মিশুর বাসা পার হয়ে যেতে হয়। হঠাৎ দেখি আমাকে কি যেন ডাকছে। আমি ভাবলাম হয়তো বা ভুল টুল শুনেছি। পরে যখন আরো 2 কদম হাঁটছি, দেখি কে জানি আবার আমার নাম ধরে ডাকলো। অদ্ভুত ভাবে লক্ষ্য করলাম একটা মোটা কণ্ঠ, মূলত মিশুর কণ্ঠটা মোটা ছিল। লক্ষ্য করলাম আওয়াজটা বলছে, কাকা, ও কাকা, হালিম দাও না, ক্ষুধা লাগছে, অনেক অনেক দিন তোমার হালিম খাই না, দাও না, দাও না কাকা। আমি তখন মনে মনে বলতেছিলাম, ওনা কি রয়েছে, হয়তো ভাবে নেশা নেশা করছে, এসব বলতেছে। আমি বললাম, হালিম নাই, সব শেষ। এই বলে আমি আমার ভ্যানে প্যাডেল দিব। দেখি ভ্যানটা অনেক ভারী হয়ে গেছে, মনে হচ্ছিল 20 থেকে 30 মণ চাউলের বস্তা রয়েছে এই ভ্যানে। পরে আমি পেছন থেকে শুনতে পাই মিশু আমারে বলতেছে, কাকা ভুলে গেছো আমাকে?
আমি মিশু। তুমি না আমাকে বিনা টাকায় হালিম খাওয়াতে, এখন দেবা না আমাকে? আমি কতদিন তোমার হালিম খাই না। দাও না কাকা, আমার খুব খেতে ইচ্ছে করছে, খুব খিদা লেগেছে। দাও না কাকা, একটুখানি দাও না। আমি তখন অনেক অনেক বেশি ভয় পেয়ে যাই। আমি সজোরে আল্লাহু আকবার বলে ভ্যান থেকে দৌড় দিই। এক দৌড়ে রীতিমতো বাসায় এসে হুমড়ি খেয়ে পড়ে যায় এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরের দিন সকালে আমার 2 বাসা পর এক লোক আকলিস, সে আমার ভ্যানটা নিয়ে আসলো আর বলল, কি গো, ভ্যান কই রাখো মিয়া? আমি তো তোমার ভ্যান না দেখলে আজকে সব চুরি হয়ে যেত, হাড়ি বাতিল সব ছিল, সব উঠায় নিয়ে যেত। আমি সবকিছু উঠায় নিয়ে আসছি, এই নাও তোমার ভ্যান। আকলিস ভাই নামাজি লোক ছিলেন, তাই সকালে ফজরের সময় গিয়েছিল সেই রাস্তায়। পরে আমি সমস্ত ঘটনা তাকে খুলে বলি। আকলিস ভাই রীতিমতো সবকিছু শুনে বললেন, মিয়া অজু করে আসো, তোমারে হুজুরের কাছে নিয়ে যাওয়া ভালো। এরপরেও হুজুরকে সমস্ত ঘটনা খুলে বললে তিনি ঝাড় ফুঁক দেন আর একটা তাবিজ বেঁধে দেন। এরপর আলহামদুলিল্লাহ সেই দিকে আমি সুস্থ আছি। এরপর মিশু ভাইকে এলাকার অনেক মানুষই দেখতে শুরু করলো। এরপর মিশু ভাইয়ের কবর আবারও ভালোভাবে জিয়ারত করা হলো আর তার উপরে এক গায়েবী জানাজা আদায় করা হলো। আলহামদুলিল্লাহ এরপর থেকে আর কখনো তাকে আমাদের এলাকায় দেখা যায়নি এভাবে করে। তো জেফরি ভাই, এই ছিল ঘটনা। আমি দুঃখিত, ঘটনাটি আমি গুছিয়ে লিখতে পারিনি, এই জন্য তাই ক্ষমা প্রার্থী। আমার কাছে আরো ঘটনা আছে, আমার সামনে এইচএস এক্সাম, তাই এখন আর স্টোরি লিখতে পারছি না, কিন্তু সময় পেলে ঠিক লিখে পাঠাবো। এই ঘটনাটি টাঙ্গাইল জেলার কোনো একটি উপজেলায় ঘটেছিল। উপজেলার নাম বললে সমস্যা হতে পারে, তাই বলছি না। আমার লাইফে ঘটে যাওয়া আরো কিছু ঘটনা আছে, এটা সিলেক্ট হলে আবারও ঘটনা পাঠাবো। ভৌতিক কথা দীর্ঘজীবী হোক। ইতি ইয়াসিন। খুবই চমৎকার একটা স্টোরি ছিল, ট্রাস্ট মি ভাইয়া, চমৎকার একটা স্টোরি ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা স্টোরি আমাকে পাঠিয়ে দেওয়ার জন্য। সত্যি বলছি, আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে স্টোরিটা এবং রোমহর্ষক। আমি যতক্ষণ পড়ছিলাম গায়ে কাঁটা দিয়ে উঠছিল, বিশ্বাস করেন। এত ইমোশনাল, কেমন যেন গা ছমছম করছিল যতক্ষণ পড়ছিলাম। গা ছমছম একটা ব্যাপার কাজ করছিল। আমি জানি না এটা আমার একা হয়েছে কিনা সবার সাথে হয়েছে। বারবার আমার ভিতরটা কেমন যেন হাহাকার হয়ে যাচ্ছিল। বেসিক্যালি আপনি যখন স্টোরিটা পাঠিয়েছিলেন, আপনি হাতে লিখে পাঠিয়েছেন, সেটা আমি আবার ঘটনাটা পড়ে আমার কাছে এত ভালো লেগেছে। আমি প্রায় 10 পৃষ্ঠার মতো আমি নিজে বাংলায় টাইপ করছি আবার, বিকজ আমি পড়তে পারছিলাম না আপনার হাতের লেখা, পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারছিলাম না। মানে মোটামুটি বোঝা যাচ্ছিল, বাট পড়ার মতো যে হাতের লেখা সেটা আমি পড়তে পারছিলাম না। দ্যাটস ওয়াই আমি নিজে লিখেছি, কারণ আমার সেই স্টোরিটা অনেক সুন্দর লেগেছে। আমি আবারও সুন্দর করে গুছিয়ে সেটাকে টাইপিং করে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আশা করা যায় শোনাতে পেরেছি এবং সবাই বুঝতে পেরেছে। অ্যামেজিং স্টোরি, বিশ্বাস করেন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার কাছে যদি আরো স্টোরি থাকে তাহলে আপনি প্লিজ আমাকে সেন্ড করে দেবেন। ইয়াসিন ভাই, আপনার স্টোরির ফ্যান হয়ে গেলাম, বিশ্বাস করেন আজকে থেকে। আপনার যদি এরকম আপনাদের এলাকায় যদি এরকম আরো কিছু ইন্টারেস্টিং স্টোরি থাকে তাহলে কিন্তু পাঠাতে পারেন। এবং আমি আশাবাদী যে এই স্টোরিটা একদম ইউনিক, আপনি এর আগে কোথাও এই ঘটনাটা শেয়ার করেননি। হয়তো এরকম ঘটনা ঘটেছে, মৃত্যুর পর ফিরে আসা, আত্মহত্যার ঘটনা ফিরে আসে, বাট this story is unique, I guess, inshallah. So thank you so much for this amazing story. Anyways, আমি চলে যাব আমাদের আরেকটি ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের দারুণ সুন্দর লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনাটি আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তিনি লিখেছেন, আমাদের বাসা রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারি থানার কোন একটি গ্রামে। এই ঘটনাটা আমার দাদির ছোটবেলার ঘটনা। আমার দাদি ছিল কালো শ্যামলা রঙের, তবুও দেখতে বেশ মাশাআল্লাহ ভালো ছিল। দাদির বয়স মাত্র 10 বছর ছিল, ক্লাস 5-এ পড়তো তখন। অনেক ভালো স্টুডেন্ট ছিল, কুড়িগ্রাম জেলার ভেতরে ফার্স্ট ছিল। একদিন দাদি ক্লাস চলার সময় ক্লাসের বাইরে মাঠের এক কোণে বসেছিল। দাদির স্যারের নাম আমার মনে নেই, তবে দাদি মাস্টার মশাই বলে ডাকতো। সম্পর্কে দাদির নানা হতো। তো মাস্টার মশাই ক্লাস থেকে দেখতে পান দাদির বাইরে মাঠে বসে আছে। দাদির নাম ছিল রাবিয়া। দাদির সব কাকাতো ভাইরাও রীতিমতো ওই স্কুলে পড়তো। তো মাস্টার মশাই দাদির ভাইকে বলল, রমজান দেখো তো ওই রাবিয়া কি হয়েছে,
ক্লাসে আসতে বলো। দাদির ভাই তখন গিয়ে বলে, রাবিয়া স্যার ডাকতেছে। কিন্তু লক্ষ্য করলো তারা রাবিয়া কোনো কথা বলছে না, এবং এই দেখে মাস্টার মশাইকে এসে বলল রাবিয়া কথা বলছে না। পরে মাস্টার মশাই বলল, আচ্ছা তোরা পড়তে বস, আমি ওকে নিয়ে আসি। মাস্টার মশাই তখন গিয়ে বলে, হ্যাঁ রাবিয়া ক্লাস শুরু হয়ে গেছে, কি হয়েছে, তুই বসে আছিস কেন এভাবে করে? এই বলে দাদির পিঠে একটা থাপ্পড় দেয়, আর থাপ্পড় মারার সাথে সাথে দাদি মাস্টার মশাইয়ের পাঞ্জাবি লুঙ্গি রীতিমতো খামচে ধরে আর সবকিছু ছিঁড়ে ফেলে, আর মাস্টার মশাইয়ের মাথার চুল রীতিমতো ছিঁড়ে ফেলে, আর বলতে থাকে, আমাকে কেন মারলি? বলতে বলতে সে জ্ঞান হারিয়ে ফেলে। মাস্টার মশাই বুঝতেই পারলো না কেন এমনটা হলো। রাবিয়া তো এমন না। তারপর সবাই মিলে বাসায় তাকে আনলো, মাথায় পানি দিল, তারপর জ্ঞান ফিরালো, এবং দাদির শরীরটা অনেক খারাপ ছিল এবং জ্বর ছিল। দাদির বাবা বলল, মা তোমার কি হয়েছে, কেন এমন করলা? দাদি বলে, কই আমার তো কিছু হয়নি, কিছু মনে পড়তেছে না, আমি তো মাঠে ছিলাম, তারপর কিছুই মনে নেই। এই কথা শুনে দাদির বাবা ভাবতে লাগলো জ্বর আসছে তাই হয়তো এরকম উল্টা পাল্টা দেখেছে। বাট ঘটনাটা এখানে শেষ হলে ভালো ছিল। মাঝে মাঝে দাদিকে খুঁজে পাওয়া যেত না। অনেক রাতে খুঁজতে খুঁজতে কামরাঙ্গের গাছের মগ ডালে অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখা যেত। বেশ কিছুদিন এমন হবার পর ভালো কবিরাজ আনা হলো। কবিরাজ বলল, ওকে খুব খারাপ একটা জিন ধরেছে এবং খুব রাগওয়ালা জিন, যদি কেউ ওর সাথে খারাপ ব্যবহার করো তাহলে সে আবার ওর উপর ভর করবে। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু না, দাদির বিয়ের পর ঘটলো আরো অনেক কিছু। আমার দাদির যখন বিয়ে হয় তখন মোটামুটি ভালোই ছিল, বাট আমার দাদা যখন কাপড়ের বিজনেস নিয়ে জেলায় জেলায় যেতেন তখন ঘটতো সব ভয়ঙ্কর ঘটনা। দাদির সাত ছেলে ছিল। ওই খারাপ জিনগুলো 3টা ছেলেকে মেরে ফেলেছিল, আর বাকি 4জন এখনো জীবিত আছে। আমার দাদির কোলে তখন ছোট কাকু। তখন সময়টা ছিল 1970 সাল। পাটকুড়ির বেড়া আর ঘরের ছনের ছাদ, ছোট্ট একটা জানালা। ঘরের দাদি আর 4 ছেলে সবাই অনেক ছোট ছোট। একটা 7 বছর, আরেকটার 5 বছর, আরেকটা 3 বছর, আরেকটা 7 থেকে 8 মাস বা 9 মাস হবে বয়স। একদিন রাতে দাদি ঘুমিয়ে গেছিল। হাসির শব্দে দাদির ঘুম ভেঙে যায়, এবং গরমের দিন থাকাতে দাদি জানালা খুলেই ঘুমিয়েছিল। যখন ঘুম ভাঙে তখন জানালা দিয়ে দেখতে পায় যে হাতের নখগুলো অনেক বড় এবং দাঁতগুলো বড় বড়। কি গন্ধ সে হাত দিয়ে আসছে, এবং সে হাতটা রীতিমতো ড্রিল দিয়ে ঢুকিয়ে দেয় আর বলে, দরজাটা খোল, তোর বাকি ছেলেগুলোকে দে বলছি। আমার দাদি তখন অনেক পরেজগার ছিল, এবং সে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলো, এবং সে সহ অনেক সূরা পড়ে পড়ে জোরে জোরে বলল, শয়তান তুই যতই চালাকি করিস কোনো লাভ হবে না, আমার বুকের মানিকগুলোকে কোনোদিন দিব না। ওই পিশাচ শয়তানটা তখন বলল, তোর 4টা ছেলেকে দে, লেজ সারা পাঠাগুলোরে দে, আমি তোরে 4টা বিল্ডিং তুলে দিব। আমার দাদি তখন বলল, আমার ছেলেরাই আমার দালান ঘর। এরকম কথা বলতে বলতে একটা সময় ঝগড়া হয়, এবং ঝগড়ার একটা পর্যায়ে ফজরের আজান দিল, আর দাদি লক্ষ্য করলো সেই শয়তানটা চলে গেছে। পরের দিন যত তাড়াতাড়ি সম্ভব সব রান্না বান্না শেষ করে ঘরে যায়, এবং হঠাৎ করে দাদির প্রকৃতির ডাকে সাড়া দেয়, এবং দাদি বের হয়ে দেখে বিশাল বড় একটা ডাইনোসর কুমিরের মতো করে হাঁ করে দাঁড়িয়ে আছে। দেখেই দাদি রীতিমতো দরজা বন্ধ করে দেয়, আর ওর লেজটা দিয়ে দরজায় আঘাত করতে থাকে। দাদি অনেক জোরে জোরে সূরা কালাম পড়তে থাকে। একটু পরে শুনতে পায় যে কে জানি জোরে জোরে কি যেন বলছে, আর বলছে, মা ভয় পাও না, আমি এসে গেছি। তারপর কোল থেকে পানি তুলে কি যেন ফু দিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দেয়, আর সব কিছু ভ্যানিশ হয়ে যায়। দাদিকে বলে, মা বেরাও। দাদি বের হয়ে দেখে কিছুই নেই, শুধু ওই ফকিরটা ছাড়া। ওই লোকটা ছিল একটা ফকির, রোজ আসতো ভিক্ষা নিত। দাদি তখন বলল, বাপু আপনি কোথা থেকে? ওই লোকটা তখন বলল, আমি সকালে যখন ভিক্ষা নিতে আসছি তখন বুঝছি, বাট বলি নাই, তাই ভাবলাম তোমাকে একটু দেখে যাই। তবে সাবধান, ও আবারও আসবে, তুমি রাস্তার ওপারে যাবা না, তোমাদের পুকুরটা ভালো না কিন্তু। তারপর থেকে দাদি রাস্তায় পা দিত না, তবে বাইরে বের হলে দেখতো 4টা বড় বড় বিশাল আকৃতির দাগ ভাসছে, এবং দাগ মানে হাড়ি, আর বলতো, এইগুলো নে আর পাঠাগুলোকে দে। দাদি কোথাও বের হতে পারতো না। এইভাবে বেশ কিছুদিন যাবার পর দাদি বলল, আচ্ছা খাইলে আমারে খা,
আর আমার ছেলেগুলোরে ছেড়ে এই বলে পুকুরটার অন্য পাশে গিয়ে অনেক সুরা করে তারপর একটা ডুব দেয়। একটু পরে উঠে আসে, তখন দেখে কিছুই হলো না এবং সবকিছু স্বাভাবিক। তখন থেকে দাদির সাথে আর কখনো কোনো ঘটনা ঘটতো না এবং দাদি সবসময় প্রতিদিন পুকুরে গোসল করতো, কিন্তু তার সাথে আর কখনো ঘটেনি। কিন্তু ঘটতো দাদির সাথে না, গ্রামের সবার সাথে ঘটনা ঘটতো। এই ছিল ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম আফিয়া তানজিম। থ্যাংক ইউ সো মাচ আপু ফর দিস স্টোরি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আফিয়া আপুর স্টোরি, এবং স্টোরিটা বেশ ইন্টারেস্টিং ছিল এবং আমি আশা করছি আপনাদের কাছেও বেশ ইন্টারেস্টিং লেগেছে তার স্টোরি। আমি কিছু জায়গা আসলে বুঝতে পারিনি, কিছু জায়গা যেমন এই পিশাচি জিনটা আসলে এলো কোথা থেকে এবং তার প্রত্যেকটা যদি জানা যেত তাহলে হয়তো আরো ইন্টারেস্টিং লাগতো। আমার খুব ভালো লেগেছে, আমি স্টোরিটা শেয়ার করেছি। আপু আমাকে প্রায় 2-3 দিন আগে স্টোরি শেয়ার করেছিলাম এবং আজকে আমি সেটা শেয়ার করলাম। আশা করছি তার স্টোরিটা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি চাই যে আপনারাও স্টোরি পাঠান, ছোট বড় যেরকম স্টোরি পাঠাতে চান পাঠাতে পারেন। অবশ্যই ইউনিক হতে হবে এবং আমি কোথাও শেয়ার হয়েছে আমার কোনো স্টোরি আপনারা কাইন্ডলি পাঠাবেন না দয়া করে। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি এর পরবর্তী ঘটনায় চলে যাবো। আশা করছি পরবর্তী ঘটনাটা আপনাদের ভীষণ ভালো লাগবে। চলে যাই এই ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জেফরি ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে এবং মেহেরবানিতে আপনি অনেক ভালোই আছেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে সবসময় ভালো দলই রাখেন। জেফরি ভাই, 162তম এপিসোডে আমার একটি ঘটনা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভাই কি বলবো, ঘটনাটি আপনি এমন ভাবে বলেছেন, এক কথায় অসাধারণ। কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। জেফরি ভাই, 162 নম্বর এপিসোডে যে ঘটনাটি শেয়ার করেছিলাম তার কিছুদিন পর আমার সাথে ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা। আমি যে মাদ্রাসায় পড়ালেখা করতাম সেই মাদ্রাসার সবাই আমাকে অনেক আদর করত, যেমন ধরেন সমস্ত শিক্ষকরা, ছাত্র ভাইরা, এমনকি সেই গ্রামের অনেক মানুষ আমাকে খুব আদর করত। আর আদর করার কারণ হলো আমি মাত্র 7 বছর বয়সে পুরো কোরআন একদম মুখস্থ করেছিলাম। অর্থাৎ ছোট বয়সে হাফেজ হওয়ার জন্য সবাই আমাকে অনেক আদর করত। একদিন মাদ্রাসায় একটি সংবাদ আসলো যে রাতে অনেক দূর থেকে একটি লাশ আসবে জানাজা দিতে, কিন্তু তারা নির্দিষ্ট কোনো সময় বলেনি। আমাদের অনেক হুজুর অনেক রাত পর্যন্ত অপেক্ষা করার পরে যখন দেখলো লাশ আসছে না, তখন হুজুর বাসায় চলে গেলেন, কিন্তু বড় ছাত্রদের বলে গেলেন যে লাশ আসলে তাকে খবর দিতে। এই কথা বলে হুজুর চলে গেলেন। তো ছাত্র ভাইরা লাশ আসার অপেক্ষা করতে লাগলেন, কিন্তু লাশ আর আসছে না। তখন এক বড় ভাই বললেন যে চলো আমরাও ঘুমিয়ে পড়ি, যাদের দরকার তারা এসে আমাকে ঠিক ডেকে দেবে। যেই ভাবা সেই কাজ, তারা ঘুমিয়ে পড়লো, আমিও তাদের সাথে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কারো ডাক শুনে আমার ঘুম ভেঙে গেল। চেয়ে দেখলাম জুনাইদ ভাই আর সজীব ভাই আমার পাশে দাঁড়ানো। জুনাইদ ভাই বলল, আই আজান, রাত 7:15 বেজে গেছে। মনে হলো তারা আমাকে ডাকছে, তো আমরা ডাক শুনতে পাইনি। আমি বললাম, ভাই তাহলে এখন কি করবেন? সজীব ভাই বলে উঠলো, চল আমরা 3 জন গিয়ে দেখে আসি। যে কথা সেই কাজ, আমরা 3 জন দরজা খুলে বের হলাম। জেফরি ভাই, বাইরে গিয়ে দেখলাম খুব অন্ধকার, নিকশ কালো অন্ধকার। আমরা 3 জন একটু একটু করে সামনে যেতে লাগলাম। একটু সামনে যেতেই আমরা দেখলাম কবরস্থানের ভিতরে কারা যেন আছে। আমরা একটু সাহস পেলাম, তাই তাড়াতাড়ি কবরস্থানের ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি কিছু লোকজন মিলে একটি কবরের ভেতরে লাশ নামাচ্ছে। আমরা দেখে ভাবলাম যে লাশটি আসার কথা ছিল, মানে সেই লাশটি কি খবর দিচ্ছে। আমরা 3 জন কাছে চলে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, কাকা জানাজা পড়াইলো কে? কিন্তু কি আশ্চর্য, কেউ কোনো উত্তর দিল না। তারপর আমি আবারও জিজ্ঞেস করলাম, কাকা জানাজা পড়াইলো কে? কিন্তু এবারও কেউ কোনো উত্তর দিল না। আমি 3য়বার রাগ করে ধমকের সুরে জিজ্ঞেস করলাম, এই কাকা, কানে কি সমস্যা আছে নাকি? কানে শুনেন না? তখন একজন বলে উঠলো, লাশের জানাজা তার নিজে বাড়ি থেকে করে এসেছে। এই কথা শুনে আমি বললাম, জুনাদ ভাই চলেন
আমরা চলে যাই। তখন আমি আমার পাশে তাকিয়ে দেখলাম, কি আমি তো একা, জুনায়েদ ভাই সজীব ভাইরা কোথায়? আমি ডাকতে শুরু করলাম। 2 থেকে 3 বার ডাক দেওয়ার পর ওর লোকগুলোর ভেতর থেকে একজন বলে উঠলো, ওরা পানি আনতে গেছে, তুমি এখানে থাকো। আমি বললাম, না, আমি মাদ্রাসার ভিতরে যাব। এই বলে আমি পেছন ফিরে ঘুরে তাকাবো, ঠিক তখনই আমি যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি দৌড় দিতে যাব, তখন একজন আমার হাতটা ধরে বলল, কোথায় যাও? লাশের মুখটা শেষবারের মতো দেখে যাও। আমি বললাম, না না না, আমি মাদ্রাসায় যাব, আমাকে ছেড়ে দিন। তারা আমাকে বলল, লাশের মুখ না দেখে গেলে তুমি যেতে পারবে না। জেফি ভাই, আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি লাশের দিকে তাকাই, আর লাশের দিকে তাকিয়ে যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি 7 বছরের একটা ছোট বাচ্চা কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম লাশটির চেহারা খুব ভয়ঙ্কর, আর রাগান্বিত চোখ নিয়ে আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। মনে হচ্ছিল আমাকে খেয়ে ফেলবে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি চারিদিকে তাকালাম, দেখলাম সবাই আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। আমি আবারও দৌড় দিতে যাব, তখন কবরের ভেতর থাকা আমার নামটা ধরে ডাক দিল। আমি লাশের দিকে তাকিয়ে দেখি লাশটা আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসি দিতে লাগলো আর বলতে লাগলো, দে দে না, দে, ধমক দে, আরো জোরে ধমক দে। জিফি ভাই তখন সবাই মিলে ভয়ঙ্কর ভাবে হাসি দিচ্ছিল। এক কঠিন হাসিতে চারিদিকটা ভারী হয়ে গেল। আমি আর সহ্য করতে পারলাম না। আমি সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললাম। আমার যখন জ্ঞান ফিরে এলো, তখন দেখি আমি আমার মাদ্রাসার ভেতরে, সব ছাত্র শিক্ষকরা আমার পাশে। তখন তারা আমার কাছে জানতে চাইল আমি কেন কবরস্থানের ভেতরে গিয়েছিলাম, আর আমার সাথে এমন কি হয়েছিল যে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। তখন আমি তাদের সবাইকে রাতে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি, কিন্তু তখন তারা আমাকে যা বললো তা শুনে আমি হতভম্ব হয়ে যাই। আমি আমার ছাত্র ভাইদের মতো করে বলছি, রাত তখন 3:40, লাশ আসে। তখন তারা আমাকে ডাক দেয়, যথারীতি আমি উঠে পড়ি, কিন্তু আমরা দেখি দরজা খোলা। আমরা মনে করলাম কেউ হয়তো বা বাথরুমে গিয়েছে। এই ভেবে জানাজা পড়ানোর জন্য আমরা হুজুরকে ডাক দিতে চলে যাই। এরপর হুজুর আসেন, জানাজা পড়ান। তারপর তাদেরকে বলেন, আপনারা লাশ নিয়ে কবরস্থানের ভিতরে চলে যান। যথারীতি তারা লাশ নিয়ে কবরস্থানের ভিতরে ঢুকে পড়েন। ঢুকে তারা তোমাদেরকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে আমাকে ডাক দেন। এরপর আমরা তোমাকে ধরে মাদ্রাসার ভেতরে নিয়ে আসি। জিফি ভাই, এইসব শুনে আমি রীতিমতো হতভম্ব হয়ে যাই। তাহলে আমাকে যারা ডাকলো তারা কারা ছিল? আমি যাদের সাথে কবরস্থানে গিয়েছিলাম তারাই বা কারা ছিল? আরো আশ্চর্যের বিষয় কি জানেন? জুনায়েদ ভাই আর সজীব ভাই আমাকে জানায় তারা গত রাতে ছিলই না আমার ঘরে, তারা ছিল বোর্ডিং ঘরে। জেফরি ভাই, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনা যদি আপনার কাছে ভালো লাগে শেয়ার করবেন, লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ঘটনাগুলো আমার সাথে এখনো ঘটে, সেই কথাগুলো না হয় অন্য এক ঘটনার ভেতরে বলবো ইনশাআল্লাহ। প্রতি কথা দীর্ঘজীবী হোক। What a wonderful story! সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠেছে, বিশ্বাস করেন। আমি যখন পড়ছিলাম আর প্রতিটা যায় এখন আমার এই যে আমি এখন মানে লাস্টের দিকে এসে একটা মানে পুরো স্টোরিটা এত টুইস্টেড ছিল না, মানে এখনো গায়ে কাঁটা দিয়ে উঠছে। প্রতিটা স্টোরি মানে প্রতিটা জায়গায় শুধু ভয় আর ভয় ছিল। ওয়াও, দ্যাট ইজ সো স্ক্যারি স্টোরি। এবং আমি বিশ্বাস করি ইটস আ ভেরি রিয়েল স্টোরি, বিকজ আপনি একজন হাফেজ, এবং হাফেজ আরজান হোসেন ভাই, আপনার কাছে আমি আরও স্টোরি চাই, এবং আমি চাই যে আপনি সব সময় প্রতি কথার জন্য স্টোরি পাঠান। আমি আপনার স্টোরি খুবই পছন্দ করেছি, এবং আমি চাই আপনি সবসময় ঘটনা লিখে পাঠান আমাকে। মাশাআল্লাহ, আপনার ঘটনা খুব ভালো লেগেছে আমার, এবং আপনার মানে লেখা খুব সুন্দর গোছানো, এবং দাড়ি কমা মোটামুটি বেশ ভালোই ছিল। আমি খুব সুন্দরভাবে সাবলীলভাবে পড়তে পেরেছি, কোথাও সমস্যা হয়নি। থ্যাংক ইউ সো মাচ হাফেজ আরজান হোসেন ভাই। আপনার কাছে যদি আরও স্টোরি থাকে তাহলে হতেই পারে যে খুব ভালো ভালো স্টোরি যদি আমরা সামনে পাই, তাহলে হয়তো হতেই পারে যে আমাদের সাথে যেমন অফিসিয়াল স্টোরি টেলার হিসেবে আছেন অনিমেষ চ্যাটার্জি, নিলয় ভাই, আরমান ভাই, সামুল সাকিব ভাই, নাইম শেখ ভাই, মিরাজ ভাই,
ঠিক আছে, হয়তো বা তার সাথে আপনার নামটা জুড়ে যেতে পারে। এবং রিসেন্টলি আমরা একজনের নাম নিতে চাই, তিনি খুব সুন্দর স্টোরি আমাকে সেন্ড করেছেন এবং তিনি রেগুলার আমাদেরকে স্টোরি সেন্ড করছেন। তিনি আর কেউ নয়, তিনি দায়ান জিনের ঘটনা যিনি শেয়ার করেন, সেই আরিফ ভাই। আশা করছি আরিফ ভাইকে খুব সুন আমরা উন্মুক্ত করব, তার স্টোরি আমরা হয়তো প্রতি মঙ্গলবার শুনবো ইনশাআল্লাহ। এবং তিনি বেশ লম্বা স্টোরি পাঠান, আলহামদুলিল্লাহ তাকে পেয়েছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টর কি জানেন, আগামী পরশু দিন মানে রবিবার এপিসোডে আপনারা অনেকদিন পর সালাম ভাইয়ের ঘটনা পাবেন। মানে অ্যানিভার্সারি স্পেশাল ইজ কাইন্ড অফ ভৌতিক কথা স্পেশাল। ভৌতিক কথার সর্বোচ্চ মানের স্টোরিগুলো, মানে হাই কোয়ালিটি স্টোরি আপনাদেরকে প্রদান করতে চলেছে। আমার মনে হয় দ্যাট উইল বি দ্য ওয়ান্ডারফুল জার্নি, ট্রাস্ট মি। অ্যান্ড আমার কাছে মনে হয় যে ভৌতিক কথার ইতিহাসে সর্বোচ্চ হাই কোয়ালিটির স্টোরি যেটাকে বলে, সবচেয়ে সুন্দরতম, সবচেয়ে ভয়ঙ্কর সব স্টোরি আপনাদের জন্য আনা হচ্ছে। এই জন্য আমি একটা পোস্টে আপনাদেরকে বলেছি, সহ্য করতে পারবেন তো এতগুলো ভয়ঙ্কর স্টোরি? আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে, এতটুকু বলতে পারি। রাত্রে ঘুমাতে পারবেন না ইনশাআল্লাহ। এনিওয়েজ, আগামী পরশুদিন হতে মাত্র আর একদিন বাকি। কালকে শুনবেন অনিমেষ চ্যাটার্জি এবং এর পরের দিন শুনবেন ভৌতিক কথার অ্যানিভার্সারি। রাত 9টায় শুরু আর শেষ হবে রাত 3টা বাজে, মাথায় থাকে যেন। এনিওয়েজ, চলে যায় ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আমার নাম রাফি, আমি ঢাকার লালবাগ থেকে বলছি। আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। 2023 সালে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করতে চাই। আশা করি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সরাসরি ঘটনায় চলে যাই। আমি প্রতিদিনের মতো রাতে খাওয়া দাওয়ার শেষে ছাদে যে মোবাইল ফোনে ফেসবুক চালাচ্ছিলাম। রাত প্রায় তখন 12টা। তখনই আমার এক বন্ধু আমাকে মেসেজ দিল। সে ছিল একজন হুজুর। সে বলল যে এই সূরাটি শোন, খুব ভালো লাগবে। ঠিক তখনই আমি আর দেরি না করে সূরাটি শোনা শুরু করি। খুব ভালো লাগছিল, তাই 10 থেকে 12টি সূরা শুনে ফেললাম। এবং শুনতে শুনতে একটা সময় রাত 1টা বেজে গেল। আমি বুঝতেই পারিনি কিভাবে সময়টা পেরিয়ে গেল। মোবাইল বন্ধ করে ঘরে যাব, ঠিক তখনই দেখলাম আকাশে 4 থেকে 5টা মেঘের মতো কিছু একটা উড়ে যাচ্ছে। তখনই দেখলাম সেগুলো আমার দিকেই ছুটে আসছে। তখনই একটা আলো আমার চোখে পড়লো। আমি চোখে হাত দিলাম, আর তারপর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে গায়ে পাঞ্জাবি, মাথায় পাগড়ি, বিশাল লম্বা মতো একজন, যার চেহারা ঝলঝল করছে। চেহারা কিছু দেখা যাচ্ছে না। আমি নিচে পড়ে গেলাম ভয়ে, আর ভয় বললাম, তোমরা কারা? তারা তখন বলল, আমরা জিন। আমি তখন বললাম, তোমরা এখানে কি করো? তারা তখন বলল, তুমি আমাদের ডেকেছো। আমি আরো ভয় পেয়ে গেলাম, আর ভয় বললাম, আমি 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 তোমাদের কেন ডাকতে যাব? সে তখন বলল, তুমি এখন কোনো সূরা পড়েছো? আমি বললাম, হ্যাঁ, একটু আগে আমি এটা সূরা পড়ছিলাম। তখন তারা বলল, এই সূরার মাধ্যমে জিনদের হাজির করা হয়। তারপর তাদের মাঝখান থেকে একজন আমার কাছে এসে আমার বুকে ফু দিল। বুকে ফু দেওয়ার সাথে সাথে মনে হলো আমার বুকে বরফ লাগিয়ে দিল। তারপর তারা বলল, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে দেখতে পারবা কি হবে। এই বলে তারা চলে গেল। তারপর আমি ঘরে চলে গেলাম এবং ঘুমিয়ে পড়লাম। ফজরে আজানের সময় মনে হলো কি যেন আমাকে ডাকছে আর বলছে যে, রাফি রাফি, ঘুম থেকে ওঠো, নামাজে যাবা না? আমি বললাম যে, মা, কালকে যাব, আজকে যাব না নামাজে। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে মাকে বললাম, মা, তুমি কি আমাকে ফজরে ডাক দিয়েছিলে? মা তখন বলল, না, আমি তো ডাক দিইনি। আমি তখন বললাম, তাহলে আমাকে ডাকটা
কে দিল? এই বলে আমি আমার ঘরে চলে গেলাম এবং এসে ভাবছিলাম যে কি হলো, এই জিনগুলো আমাকে ডাক দিল কিনা। এই ভেবে অনেকটা ভয়ে ভয়ে আমি ওই দিনই নামাজ পড়া শুরু করলাম। পরের দিন ফজরের সময় তারা আমাকে আবারও ডাক দেয়। ঘুম ভেঙে যায়। তারপর দেখি যে তারা 5 জন আমাকে বলল, চলো নামাজ পড়তে যাই। আমি ভয় ভয় বললাম চলো। এই বলে আমরা নামাজ আদায় করি এবং নামাজ আদায় করে এসে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে দেখি তারা আমাকে বলছে, তুমি কি খাবা? আমি বলি দই খাবো। তারা বলল, তুমি কালকে রাতে ছাদে থাকবা। আমি তখন বলি আচ্ছা থাকবো। এই বলে ঘুম ভেঙে যায়। তারপর রাতে আমি ছাদে যাই এবং ছাদে গিয়ে দেখি যে মাটি, আর সেই মাটির হাড়ির ভেতরে ছিল অনেকগুলো দই। দুগুলো এমন দই যে আমি আগে কখনো খাইনি। তারপর থেকে আমি যা খেতে চাই তাই আমাকে দিত। এইভাবে বেশ কিছুদিন ভালোভাবে কেটে গেল। তারপর একদিন এমন একটা দিন আসলো যে আমি কল্পনাও করতে পারিনি। সেদিন ছিল রোজার ঈদের 5ম দিন। রাতে মোবাইলে চার্জ না থাকায় আমি সাইকেল চালাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় রোডে। রাত তখন আনুমানিক 12:45। আমি খেয়াল করি একটি গাছের নিচে 3টি কালো ছায়া। আমি প্রথম ভেবেছিলাম হয়তো কোনো পাগল টাগল কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু গাছের কাছে যেতে বুঝলাম যে এটা কোনো মানুষ না। তাহলে ওটা কি? বোঝার আগে দেখি যে খারাপ কিছু ওটা, আর ওটা একা নয়, 3টে। আমি কোনো কিছু বুঝে ওঠার আগে দেখি তারা আমার চোখের সামনে চলে আসলো এবং তাদের 3 জনের মধ্যে একজন আমার দিকে তাকায়। আমি দেখি যে তাদের চোখ রীতিমতো আগুনের গোলার মতো চঞ্চল করছে, শরীরের লোম রীতিমতো ভরে গিয়েছে। আমি তা দেখে রীতিমতো হতভম্ব হয়ে যায়, প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন মনে মনে বলছিলাম, হে আল্লাহ, আমি মনে হয় শেষ। তখন আমি সাইকেল থেকে নেমে যাই। যখন আমি ঘুরে দৌড় দিব ঠিক তখনই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। তখনই মনে মনে বললাম, আল্লাহ, মনে হয় আমার শেষ দিন, আজকে আমার শেষ দিন। এইটা বলে আমি চোখে দেখি আমার সামনে সেই 5টা জিন। আমি তাড়াতাড়ি তাদের পেছনে গিয়ে দাঁড়াই। আমি তখন বলি, আমাকে তাদের থেকে বাঁচাও। তারা তখন বলল, তুমি সাইকেলে উঠো, তোমার কিচ্ছু করতে পারবে না, আমরা আছি না, তোমার কিচ্ছু হবে না, তুমি সাইকেলে উঠো। আমি সাইকেলে উঠে বসলাম। তখনই সেই কালো জিনিসটা আমার কাছে এসে মোটা গলায় বলল, তুই কই যাস? আমার সাহায্য কর। তুই যাস না, আমার সাহায্য কর। আমি তখন ভয় ভয় বলি, তুমি আমার ক্ষতি করবা। সে অবয়বটা বলে উঠে, আমি কারো ক্ষতি করব না। আমি তখন বললাম, কি সাহায্য চাও? সে অবয়বটা বলল, এই গাছের নিচে আমার বাবাকে একটা বোতলের ভেতরে বন্দি করে রেখেছে আজ 12 বছর ধরে। আমি এটা শুনে আরো বেশি ভয় পেয়ে যাই আর বলি, তোমার বাবা আমার ক্ষতি করবে না তো আবার? সে অবয়বটা বলে উঠছে, না। আমি তখন বললাম, তোমার সাথে ওরা কারা? সে অবয়বটা বলে উঠল, ওরা 2 ভাই, আমার ভাই। এটা বলে আমার বুকে একটা ফু দিল কালো জিনিসটা, আর সাথে সাথে ভয়টা যেন হাওয়ায় মিলিয়ে গেল এবং তার সাথে চলে গেলাম গাছটির নিচে। একজনকে দেখতে এরকম যে তার চেহারা রীতিমতো মাংস গলে গলে পড়ছে, আরেকজনের চেহারা চোখ খুলে খুলে পড়বে, এরকম খুবই বিভৎস চেহারা ছিল। আমি মনে মনে বললাম, তাদের দুজনকে দেখে ভয় পেলাম না কেন আমি? সে আমারটা বলল, আমি তোর বুকে ফু দিয়ে দিয়েছি তাই তুই ভয় পাবি না, কিন্তু আমি যদি তোর বুকে ফু না দিতাম তাহলে তুই ভয়ে অজ্ঞান হয়ে পড়তে এখানে। তারপর আমি বলি, কোথায় তোমার বাবা? কোথায় কোথায় তোমার বাবাকে পুঁতে রাখা হয়েছে? সে অবয়বটা আমাকে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিল জায়গাটা। আমি সাথে সাথে মাটির নিচ থেকে বোতলটি উঠাই এবং আশেপাশের পরিবেশটা লক্ষ্য করলাম। খুব ভয়াবহ এক টর্নেডো বা ঝড় বাতাসে ভরে গিয়েছে। মনে হচ্ছিল এখনই বাতাসে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। আমি এর মধ্যেই অনেক কষ্টে বোতলটি খুলে ফেললাম। তখনই বোতলের মুখ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হতে দেখলাম। সাথে সাথে গরম বাতাস শরীরে এসে লাগলো। তারপর আমি বোতলটি মাটিতে ফেলে দিলাম। তারপর আমি চলে যাওয়ার সময় সেই 3 জনের বাবা আমাকে বলল, তুই কই যাস? কি চাস আমার কাছে? আমি তখন বললাম, আমার কিছু দরকার নেই। সে আবার বলল, না, তুই কি চাস সত্যি করে বল। আমি তখন বললাম, আমার কিছু লাগবে না। সে অবয়বটা বলল, আচ্ছা, আজ থেকে তোর পরিবারের বিপদ আপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমার। তুই যখনই কোনো বিপদে পড়বি আমাকে ডাক দিবি, চলে আসবো। এই বলে তারা সবাই চলে গেল। আমি আশেপাশে তাকিয়ে লক্ষ্য করলাম কোনো সারা শব্দ নেই। জায়গাটাতে আমি ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। তারপর আমি সাইকেল চালিয়ে বাসায় এসে ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যেই একজন তান্ত্রিককে দেখতে পাই। সে আমাকে বলে, তুই বাঁচতে পারবি না, তোর কত বড় সাহস, তুই অনেক অনেক বড় ভুল করেছিস, তুই বাঁচতে পারবি না।
এইটা শুনে আমার ঘুম ভেঙে গেল এবং ঘুম ভেঙে গেলে চোখ খুলে দেখি একটা কালো অপরূপ আমার গলা টিপে ধরেছে। আমিও তার গলা ধরে সূরা পড়া শুরু করলাম। সে আমার গলা ছেড়ে দেয়, কিন্তু আমি তার গলা ছাড়ি না। সে আমাকে বলে, তুই বাঁচবি না, তোকে মরতেই হবে। এটা বলে আমার খাটের পাশে ছোট টেবিলের উপরে মগে পড়া পানিটা ছিল, সেটা আমি শরীরে ছিটিয়ে দেই। বলে রাখা ভালো যে আমি ভালো জিনদের থেকে বেশ কিছু জিনিস শিখে রেখেছি, যেমন খারাপ জিন থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয়, কিভাবে পানি পড়ার ব্যবহার করতে হয়, কোন সূরা দিয়ে ভয় কাটানো যায়, অনেক কিছু শিখে রেখেছি। যাই হোক, ঘটনায় চলে যায়। সে যখন এসব বলছিল ঠিক তখনই আমি আমার জিনগুলোকে ডাকলাম। যে জিন আমাকে মুক্ত করেছিল সে সাথে সাথে আসে, আর আমি বলি, এই দেখো, তোমার জন্য আজ আমি মরতে যেতাম। সেই জিনটা তখন আমাকে বলে ওঠে, তুমি কখনো মরতে পারবে না, আমি সাথে থাকতে তোমার কিচ্ছু হবে না। এই বলে সে একটা বিশাল হাসি দেয় আর বলে, আমি সেই জিনদেরকে মেরে ফেলেছি, আর যে জিনকে পাঠিয়েছে তাকেও মেরে ফেলেছি, কারণ সে আমাকে বন্দি করে রেখেছিল। আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। এরপর 5 থেকে 6 মাস বেশ ভালো ছিল। এখন আমার সাথে আর কিছু হয় না, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন এরকম ঘটনা কারোর সাথে না ঘটে। জিফরি ভাই, এই ছিল আমার ঘটনাটি। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন, আর যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই রিপ্লাই দিবেন। Thank you very much. Thank you very, very much for this wonderful story. আমার কাছে খুব সুন্দর লেগেছে স্টোরিটা ভাইয়া। রাফি ভাই, এবং আমি রাফি ভাই আপনার কাছে বলবো যে আপনি আপনার কাছে যদি আরো স্টোরি থাকে তাহলে কিন্তু আপনি শেয়ার করতে পারেন। খুব সুন্দর ছিল আপনার স্টোরিটা, খুব গোছানো ছিল, এবং কিছু কিছু জায়গায় আপনি যেটা গোছাতে পারেন আমি গুছিয়ে নিয়েছিলাম। খুবই দারুণ ছিল স্টোরিটা। এবং এই ধরনের কিন্তু স্টোরি এর আগে আমি অনেক আগে শুনেছিলাম। আমি একটা সূরার কথা শুনেছিলাম, সূরা জিন পড়লে নাকি জিন হাজির হয়ে যায়, এরকম একটা বিষয় ছিল। আমি জানি না এটা কতটুকু সত্য, বাট আমি তো ট্রাই করিনি। বাট এটা সত্য যে একটা সূরা আছে যেটা পড়লে আসলে জিন হাজির করা পসিবল, অ্যান্ড ইট হ্যাপেন্স প্রচুর পরিমাণে দেখা গেছে এরকম নিদর্শন। অ্যান্ড এটা কিভাবে আসলে কার জীবনে কাজে লেগে যায় এটা তারা আমি জানি না, বাট দুর্দান্ত স্টোরি ছিল। ট্রাস্ট মি ব্রাদার, দুর্দান্ত স্টোরি ছিল, অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ওয়ান্ডারফুল স্টোরি। এবং আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যারা যারা শুনেছেন স্টোরিটা। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব। আশা করছি শর্ট স্টোরিটা আপনাদের খুব সুন্দর লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি, যদিও এটা খুব শর্ট একটা স্টোরি, এবং আশা করছি আপনাদের খুব সুন্দর লাগবে স্টোরিটা। চলে যাই ঘটনায়। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জেফরি ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমি মোহাম্মদ শিহাব বলছি, টাঙ্গাইল জেলার ধানবাড়ি থানার বর্ণিচন্ডওয়ারি গ্রাম থেকে। এটা আমার ভৌতিক কথায় পাঠানো প্রথম ঘটনা। যদি সিলেক্ট হয় তাহলে জানাবেন। কথা না বাড়িয়ে চলেন ঘটনায় যাওয়া যায়। ঘটনাটার সাল 2018 সাল। ঘটনাটা আমার চাচাতো ভাইয়ের স্ত্রী অর্থাৎ আমার ভাবির সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনার দিনটা ছিল মঙ্গলবার। বলে রাখা ভালো, আমাদের বাড়ির পাশে ছিল একটা বিল, আর ওই বিল পাড়েই সবাই কাপড় শুকাতো। তো ওই দিন সন্ধ্যাবেলা আমার ভাবি বিল পাড়ে যায় কাপড় আনতে। সে যখন কাপড়গুলো তুলছিল তখন দেখতে পায় একটি কালো কুকুর তার দিকে ভয়াল দৃষ্টিতে তাকিয়ে আছে। কুকুরটি সাধারণ কুকুর থেকে সাইজে অনেক বড় ছিল, তার মুখ থেকে লালা ঝরছিল। ভাবি এই দৃশ্যটা দেখার পর দৌড়ে বাড়িতে চলে আসে। ঘটনা যদি এখানে শেষ হতো তাহলে ভালো হতো, কিন্তু ঘটনাটা শুরু হয় মূলত এখান থেকে। সেদিন রাতে হঠাৎ ভাবি কেমন যেন আগে থেকে শুয়ে পড়ে। ভাইয়া ভাবে হয়তো সারাদিন কাজ করেছে, শরীরটা ক্লান্ত, তাই সেও কিছু না বলে শুয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে ভাইয়ার ঘুমের মধ্যে মনে হয় তার গলা কেউ চেপে ধরে আছে। অনেক কষ্টে গলা থেকে হাত ছাড়িয়ে ভাইয়া যা দেখতে পায় তা দেখার জন্য ভাইয়া মোটেই প্রস্তুত ছিল না। ভাইয়া দেখতে পায় ভাবির চোখ একদম লাল হয়ে গেছে। তখন ভাইয়া চিৎকার দেয় এবং চিৎকার দেওয়াতে পাশের রুম থেকে সবাই চলে আসে। ভাবির এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন কারো বুঝতে বাকি রইল না যে কি হয়েছে। তখন আমার দাদা কিছু দোয়া পড়ে ফু দেয়, কিন্তু
কোনো কাজ হয় না, তখন ভাবির ভেতরে থাকা জিনটি বলে ওঠে, তোরা আমার কিছু করতে পারবি না, আমি ওকে নিয়ে যাব। ওই রাতটা কোনো রকম কাটিয়ে সকালে এক কবিরাজ আনা হয়, কিন্তু কবিরাজ ভাবিকে দূর থেকে দেখিয়ে বলে দেয়, আমাকে মাফ করবেন, এটা আমার পক্ষে সম্ভব নয়। এটা বলে কবিরাজ অনেকে দৌড়ে চলে গেল। তারপর অনেক কবিরাজ দেখানো হয়, কিন্তু কোনো কাজ হয় না। সবাই আশা ছেড়ে দিয়েছিলাম। তখন আমাদের মসজিদের ইমাম সাহেব একটা হুজুরের খোঁজ দেন। পরের দিন সকালে আমরা দাদার সেই হুজুরের বাড়িতে যাই। হুজুর তখন বাইরে বসে চা খাচ্ছিল। আমার দাদা হুজুরকে সব খুলে বলে, এবং খুলে বললে হুজুর পরের দিন আমাদের বাড়িতে আসার পরে ঠিক করেন, এবং ঠিক পরের দিন মাগরিবের পর হুজুর আসে। এরপর হুজুর ভাবে রুমে যায় এবং সবাইকে বলে বের হয়ে যেতে। এক ঘন্টা পর হুজুর রুম থেকে বের হয়ে যায়। তখন আমরা হুজুরকে কি হয়েছে জিজ্ঞেস করলে হুজুর বলেন, আপনার নাতি বউকে খারাপ জিনে আসর করেছে। ওই সকালে তিনি যখন কাপড় উঠে যায়, তখন ওই জায়গা দিয়ে জিনটা যাচ্ছিল। গোলা চুল দেখে জিনটি ভালো লেগে যায় এবং ভর করে ফেলে। আর কিছুদিন দেরি হলে ওনাকে নিয়ে যেত, কিন্তু তার আগে আপনারা আমাকে এনে ভালোই করেছেন। এখন আপনার নাতি মোটামুটি বিপদমুক্ত। এরপর হুজুর তার উপযুক্ত হাদিয়া নিয়ে চলে যান। এই ছিল ছোট্ট একটি ঘটনা, প্রথমবার লিখলাম। ঘটনায় কোনো ভুল ত্রুটি হলে বা লেখায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো মাচ থ্যাংক ইউ আপনাকে। খুব সুন্দর ঘটনা লিখেছেন, খুব সুইট ভাবে লিখেছেন, খুব গোছানো একটা ঘটনা, খুবই ছোট, বাট সত্যি কথা বলতে ভেরি ভেরি কম্প্যাক্ট স্টোরি, এবং এটাকে বলা হচ্ছে গোছানো ঘটনা। একবারে এক নাগারে আমি করে ফেলেছি, আমার কোনো সমস্যা হয়নি, কোনো ফামলিংও হয়নি, আটকেও যায়নি। দ্যাট ইজ কল স্টোরি। খুবই সুন্দর গোছানো, এই জিনিসটা আমার দরকার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ শিহাব ভাই। আপনার কাছে যদি আরো স্টোরি থাকে আপনি প্লিজ আরো লম্বা স্টোরি দিবেন, কোনো সমস্যা নেই। শর্ট স্টোরি দিয়েছেন, শেয়ার হয়েছে, তার মানে লং স্টোরি দিলে সেটাও শেয়ার হবে, নিশ্চয়ই বুঝে গেছেন। তো আমার মনে হয় আপনি আরো স্টোরি দিবেন, আরো সুন্দর সুন্দর স্টোরি দিবেন। আমার মনে হয় আপনি আরো কালেক্ট করে স্টোরি দিলে আমার মনে হয় খুব সুন্দর হবে, কারণ আপনার স্টোরি খুবই গোছানো। লাইক আমাদের সানু সাকিব ভাই যেমন খুব গোছানো স্টোরি দেয়, তার স্টোরি পড়লেই মনে হয় আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সবকিছু, জাস্ট লাইক দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ওয়ান্ডারফুল স্টোরি। আমি এখন সর্বশেষ ঘটনায় চলে যাব, আশা করছি ঘটনাটা আপনাদের দারুণ সুন্দর লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনাটি আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জেফরি ভাই, আশা করি ভালোই আছেন আর আপনি সবসময় ভালোর দলেই থাকেন। ঘটনায় যাওয়ার আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম আবির হাসান, শেরপুর জেলার ঝিনাইগাতি থানার আয়নাপুর গ্রাম থেকে বলছি। এবার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে আমার নিজের সাথে। আমি তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্র, সময়টা 2020। করোনার পর আমি পড়াশোনার পাশাপাশি ফার্মেসিতে দোকানে কাজ করি। আমি যে দোকানে কাজ করতাম সেই দোকানে রোজ আমার সাইকেল দিয়ে যাতায়াত করতে হতো। আমার দোকানে সাইকেল দিয়ে যেতে আমার বাসা থেকে সময় লেগে যেত 15 মিনিট। আমার দোকানে যেতে দুটো খাল ব্রিজ পার হতে হয়, আর একটা বিশাল কদম গাছ আছে যেটা ওই খালের মাঝামাঝি অবস্থান, আর রাস্তার দুই প্রান্তে ফসলি ধান ক্ষেত। আর কদম গাছের ঠিক দক্ষিণ দিকে কিছু হাঁটলেই একটা শ্মশান ঘাট আছে, আর এখানেই অনেকের সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এবার মূল ঘটনায় আসি। ডিসেম্বর মাস, প্রচন্ড শীতের সময়। আমার ওষুধের দোকানে তখন হালখাতা চলেছে, আর হালখাতা হলো গ্রামের দোকানে 5 মাস বাকিতে খাবার পর নির্দিষ্ট সময়ে 3 দিন হালখাতা করে সব বকেয়া টাকা কাস্টমারের কাছ থেকে উত্তোলন করা হয় এর মাধ্যমে। তো প্রথম 2 দিন দোকানে কেনাবেচা শেষ করে আমি রাত 12টার দিকে বাসায় ফিরি। তখন কোনো সমস্যা হয়নি, কিন্তু বাসায় আমার মা আর ছোট ভাই অনেক দুশ্চিন্তায় থাকতেন। দোকানে আমার সাথে আরেকজন মামা কাজ করতেন, তার নাম কিরণ। যথারীতি 3য় দিন অর্থাৎ হালখাতার শেষ দিন দোকানের মালিক, তার ছেলে এবং আমি কিরণ মামাকে দোকান বন্ধ করে বাসায় ফিরবো বলে ঠিক করলাম। তখন কিরণ মামা বলল, কি মামা বাসায় ফিরতে পারবে তো, নাই কোনো সমস্যা হবে? আমি তখন বললাম, না মামা, আমি যেতে পারবো, সমস্যা নেই। এই কথা বলে আমি যেতে লাগলাম আমার সাইকেলটা নিয়ে, হাতে আমার ফোন। তখন রাত 12:40 মতো বাজে। আঁকাবাঁকা রাস্তা, রাস্তার দুই প্রান্তে ফসলি জমি, শুধু ঝিঝি পোকার ঢাক ভেসে আসছে এবং দূর থেকে ভেসে আসছে কিছু শিয়ালের ডাক। কোন শীত গা হিম হয়ে যাচ্ছে আমার। আমি এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি আর অন্য হাত দিয়ে ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে
দাঁড়িয়ে রাস্তা দেখছি আর ঘন ঘন কুয়াশা রাস্তা, তাই গান গাচ্ছি। ডাক দিয়েছে দয়াল আমারে, এইসব গান গাচ্ছিলাম। তখন হঠাৎ কেউ আমার পেছন থেকে বলে উঠলো, কি বনে কি খুব আনন্দ লেগেছে নাকি? আমি তখন বললাম, কে? সাইকেল থামিয়ে এদিক সেদিক তাকালাম, কিন্তু দেখলাম কেউ নেই। পরে ভাবলাম মনের ভুল। কিছুটা পথ যাওয়ার পর যখন প্রথম খাল ব্রিজটা পার হই, হঠাৎ আমার মনে হলো আমার সাইকেল চালাতে চালাতে অনেক কষ্ট হচ্ছে, এত ভারী লাগছিল যে সাইকেলের প্যাডেল আমি মারতে পারছিলাম না। তখন আমি পেছন ফিরে তাকালাম, দেখলাম একজন বৃদ্ধ লোক আমার সাইকেলের পেছনে কেরিয়ারে বসে আছে। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোতে দেখতে পেলাম তার পরনে একটা ছেঁড়া ফতুয়ার মতো কিছু একটা আছে আর একটা লুঙ্গি পরে আছে। চেহারাটা ছিল কালো কুৎসিত, চোখগুলো ছিল ভেতরে ঢুকে গেছে। আমার দেখে মনে হচ্ছিল ভয় জ্ঞান হারিয়ে ফেলবো, এবং আমাকে দেখে সে খিলখিল করে হাসছিল আর বলছিল, আমাকে কদমতলায় নামিয়ে দেবে। আমি বললাম, আপনি কে আর কিভাবে আমার সাইকেলে উঠলেন? তিনি আবারও খিলখিল করে হাসি দিয়ে বলল, তুমি আমাকে চিনবে না, আমি আমায় শুধু নামিয়ে দাও ওই কদমতলায়। এই বলে আবারও সে হাসতে লাগলো। কি বিভৎস তার হাসি! ভয় আমার গা শুকিয়ে এলো এবং কনকনে শীতে আমি রীতিমতো ঘেমে গিয়েছিলাম। আমি তাকে ভয় ভয় বললাম, আচ্ছা ঠিক আছে চলুন। তাকে নিয়ে সাইকেলের প্যাডেল মেরে যেতে যেতে আমার কষ্ট হচ্ছিল, তারপরেও আমি তাকে নিয়ে যাচ্ছি। সে বিশাল কদম গাছটির কাছে আসলাম, তখন সে বলে উঠল, থাম, এবার থাম। এই বলে নামলো সে। পেছন ফিরে তাকিয়ে দেখলাম সে বৃদ্ধটি নেই। আমি ভয়ে আরো বেশি কাঁপছিলাম। তখন কিছু না ভেবে সাইকেল চালাতে লাগলাম আর মনে মনে ভাবছি, কে ছিল এই লোক আর সে লোক কোথায় বা উধাও হয়ে গেল। হঠাৎ আমার মনে হলো যে আমি যতই সাইকেল প্যাডেল মারছি কিছুতেই যেন সামনে এগোতে পারছি না। সামনে থেকে কেউ একজন বলল, আমার অনেক পানি পিপাসা পেয়েছে, তোর কাছে পানি আছে? দে, একটু পানি দে। আমি তখন বললাম, কে আপনি? তখন আমার মোবাইলটা হঠাৎ বন্ধ হয়ে গেল। এটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার ঠিক মনে আছে আমার ফোনে তখন 50% চার্জ ছিল। হঠাৎ করে দেখলাম মোবাইলটা বন্ধ হয়ে গেল। কিন্তু মোবাইলটা বন্ধ হলো কেন? এটা বলতে আবার সে লোকটা বলল, কি রে, তোর কাছে না পানি চাইলাম, দে, একটু দে। আমি ঘন কুয়াশা, এখন ঠিক কি করে দেখতে পাচ্ছি না, ফোনটা বন্ধ হয়ে গেছে। আমি বললাম, আমার কাছে কিছুই নেই, আর আপনি এত রাতে এখানে কি করেন? তিনি একটা অট্ট হাসি দিয়ে বলল, তাহলে তোর রক্ত দিয়ে আমার পিপাসা মেটাবো, দে। এটা শোনার পর আমার সারা শরীর স্তব্ধ হয়ে গিয়েছিল, যেন আমি মূর্তি হয়ে গিয়েছি। এই শীতে আমি যেন বরফ হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করেন ভাই, আমার মনে হচ্ছিল আমি সাইকেল থেকে পড়ে এখনই মারা যাব, এবং মনে হচ্ছিল অনেক বড় বিপদে পড়ছি। আমি সাইকেলটা ফেরে দৌড়ানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আমি নড়তে পারছিলাম না। আমার পা যেন আটকে গিয়েছিল, প্যারালাইজড হয়ে গেছিল সারা শরীর। সেই লোকটি আবার আমার হাতটা চাপ দিয়ে ধরে বলল, রক্ত দে, রক্ত দে, আমায় কতদিন রক্ত দিস না রে, রক্ত দে, রক্ত দে, আমার কতদিন রক্ত খায় না। আমি অনেক সুরা পড়ার চেষ্টা করলাম, আল্লাহু আকবার বলে দৌড় দিয়ে সে কদম গাছটি পার হলাম। হঠাৎ সামনে দেখলাম সে বৃদ্ধ লোকটি যাকে আমি একটু আগে সাইকেল থেকে আবিষ্কার করেছিলাম। সেই লোকটি বলল, ভয় পেও না, আমি আছি। এই বলে বৃদ্ধ আমাকে অভয় দিল। হঠাৎ এই কনকনে শীতে চারিপাশে ঝড়ের মতো বাতাস বইতে লাগলো। পেছন থেকে আবারও সে ভয়ঙ্কর কণ্ঠে কেউ বলে উঠল, কে বাঁচাবে তোকে, কে বাঁচাবে? কি বিভৎস সেই হাসি! আমার কান যেন ফেটে যাচ্ছিল। আমি বুঝে উঠতে পারছিলাম না এখন কি হচ্ছে আমার সাথে এইসব। এদিকে সে ভয়ঙ্কর লোকটি, অন্যদিকে সেই বৃদ্ধটি। আমি কি করব এবার? কি মারাই যাব নাকি আমি? এটা ভাবতে সে বৃদ্ধটি বলে উঠল, চিন্তা করিস না, আমি আছি। এটা বলে সে বৃদ্ধ এক অশরীরীর আকার ধারণ করলো। আমি দেখতে পেলাম সেই ভয়ঙ্কর লোকটিও এক জানোয়ারের মতো হয়ে গেল। দেখতে এক প্রকার হনুমানের মতো লাগছিল, কালো কুচকুচে ভয়ঙ্কর এক রূপ, আর চোখ থেকে বের হচ্ছে আগুনের ফুলকি। ভয়ে আমি বারবার আল্লাহকে ডাকছিলাম আর কালিমা পড়ছি। এদিকে ফোন বন্ধ থাকা আমার আম্মুকে জানাতে পারছি না যে আমার সাথে কি হচ্ছে। আমি শুধু ভাবছি আমি হয়তোবা আজ রাতেই শেষ হয়ে যাব, হয়তোবা আজ রাতে আমার মৃত্যু হবে। তখন এক বিকট আওয়াজ শুনতে পেলাম। আমি দেখতে পেলাম আমার সামনে অনেক আলো, আর সেই আলোতে আমি খেয়াল করলাম সে বৃদ্ধ আর হনুমানের মতো জানোয়ারটি একে অপরের
সাথে অদ্ভুত ভাষায় কি জানি কথা বলছে আর আগুনের গোলা ছুঁড়ে মারছে। সেই জানোয়ারটি বলে উঠলো, এই বুড়ো, তুই পারবি না আমাকে আটকাতে, এই ছেলের রক্ত খাওয়া থেকে আটকাতে পারবি না। আবার বৃদ্ধটি বলে উঠলো, তোর ক্ষমতা থাকলে যা, সামনে যা, আল্লাহ আমার সাথে আছে, তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। তারা এবার অনেক ধস্তাধস্তি করলো। এসব দৃশ্য দেখে আমি নিতে পারছিলাম না, সহ্য করতে পারছিলাম না এসব কি হচ্ছে আমার সামনে। আমি সেখান থেকে পালাবার চেষ্টা করছি, কিন্তু আমি নড়াচড়াও করতে পারছি না। এই বলে আমি আল্লাহু আকবার বলে চিৎকার দিলাম এবং দৌড়াতে লাগলাম। জানি না কত দূর গিয়েছি আর রাত তখন কতটুকু হয়েছে তাও জানি না। হঠাৎ আমি শুনতে পেলাম কি বলল, এইবারের মতো বেঁচে গেলি রে, এইবারের মতো বেঁচে গেলি তুই। তখন কিছু একটার সাথে ধাক্কা খেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি একটা পরিচিত এক কাকার বাড়িতে শুয়ে আছি। আমার শরীরে প্রচন্ড জ্বর আর অনেক ব্যথা। আমি দেখতে পেলাম আমার মা আর ছোট ভাই আমার পাশে, আর ঘর ভর্তি অনেক লোকজন, তারা সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি মাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম আর রাতে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বললাম। আমার মা আমাকে নিয়ে বাড়িতে গেল এবং হুজুরকে ডেকে নিয়ে সমস্ত ঘটনা বলল। তিনি আমাকে দেখে একটা তাবিজ দিল আর বলল তাবিজটা হাতে দিতে আর পানি পড়া দিল সেটা খাবার জন্য। তারপর তিনি সমস্ত ঘটনা শুনে বলল, দেখো বাবা, তোমার পিছে একটি দুষ্ট জিন পড়েছিল, কিন্তু তার আগে একটা ভালো জিন তোমাকে সাইকেলে করে নিয়ে আসার জন্য তোমাকে সাহায্য করেছে। এটা শুনে আমি বললাম, ওই বৃদ্ধ লোকটিকে ছিল তাহলে ভালো জিন? তখন হুজুরটা বলল, আল্লাহ তোমার সহায় করেছে। এই বলে তিনি চলে গেলেন। তারপর আমি আর দোকানে চাকরি করতে যাইনি। আমি ইন্টার পরীক্ষা দিই। আল্লাহর রহমতে আমি ভালো পয়েন্ট নিয়ে পাশ করি। তখন আমি গাজীপুর ভাওয়াল কলেজের ডিগ্রির প্রথম বর্ষের ছাত্র ছিলাম। এরপর আমার সাথে আরো কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আমার ঘটনাটি। ভালো লাগলে পড়ে শোনাবেন জেফরি ভাই। এটা আমার ভৌতিক কথায় পাঠানো প্রথম ঘটনা। গুছিয়ে লিখতে পারিনি, এই জন্য আমার সুন্দর দৃষ্টিতে লিখবেন। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনারা সকলে শুনেছেন আবির ভাইয়ের স্টোরি এবং আশা করছি তার স্টোরিটা বেশ সুন্দর ছিল। শ্মশান কেন্দ্রিক স্টোরি আমার কাছে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ওয়ান্ডারফুল স্টোরি। আমার কাছে খুব ভালো লেগেছে, বিশ্বাস করেন, খুব সুন্দর স্টোরি ছিল। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি আশা করছি যে আপনার কাছে যদি এরকম আরও স্টোরি থাকে আপনি আমাকে শেয়ার করে দেবেন নির্দ্বিধায়। আমাদের কিন্তু শেয়ার করার দুটি অপশন আছে, ভৌতিক stories@gmail.com এটা একটা ইমেল, আরেকটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01400930111। আগে বলে রাখি, আমাদের হোয়াটসঅ্যাপে ডিরেক্ট কখনো কল দিবেন না, এতে লাভ হয় না। আসলে কলটা রিসিভ করা সম্ভব হয় না, কেটে দিতে হয়, বিকজ এটা পিসির সাথে কানেক্টেড থাকে। সো এই জন্য আমি বারবার বলি, এটা কল দিবেন না। আমি আমার পার্সোনাল নাম্বার থেকে কল দেবো যখন আমার দরকার পড়বে। আপনার নাম্বার দিয়ে রাখবেন, আমি অবশ্যই কল দেবো। আপনাদের নাম্বার যাওয়ার সময় হোয়াটসঅ্যাপে ভাসছে, আমি অবশ্যই আপনাকে কল দেবো। দেখা যাবে যে আমার কোনো একটা ইন্টারেস্টিং স্টোরি কোথাও একটা আটকে গেছে, আমি তখন আপনার সাথে কমিউনিকেশন করার জন্য আমি নিজে আপনাকে ফোন দেবো। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। সিরিয়াসলি অনেক সুন্দর ছিল স্টোরিটা, অ্যান্ড আশা করছি আপনি আরও সুন্দর সুন্দর স্টোরি আমাকে পাঠাবেন। যাই হোক, আমি আর কথা না বলে সরাসরি চলে যাচ্ছি এখন আমাদের কমেন্ট বক্সে। আমাদের কিন্তু আজকের স্টোরি শেষ এবং আশা করছি যে আপনারা অনেক এনজয় করেছেন। এই 5টা ঘটনা, খুব সুন্দর সুন্দর 5টা না 6টা ঘটনা আপনাদের শুনিয়েছি। আশা করছি আপনাদের এই 6টা স্টোরি অনেক সুন্দর লেগেছে। এনিওয়েজ, এখনকার মতো চলে যাব সরাসরি কমেন্ট সেকশনে এবং কমেন্ট থেকে সরাসরি বিদায় নেব। চলে যাই কমেন্ট সেকশনে। সো প্রথমে আমি কিছু কমেন্ট পড়ে নিই, আশা করছি কমেন্টগুলো আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে লিখেছেন, আর কি রিয়েলিটি চালু কিন্তু করে দিয়েছি এবং প্রিমিয়ার নিশ্চয়ই শুনে ফেলেছেন এবং আশা করছি 172তম এপিসোড আপনাদের অনেক ভালো লেগেছে। এছাড়া আমাদেরকে স্কিরান ফান লিখেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যিনি ইউজার লিখেছেন, ভাই ধোকা খেয়েছি। কেন ধোকা খেয়েছেন? আচ্ছা, এমডি কনক লিখেছেন, আমি হাজির। থ্যাংক ইউ সো মাচ ফর হাজির। হাজির হয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এছাড়া আমাদেরকে মুস্তাকিম বিন কমেন্ট করেছেন। এছাড়া আমাদেরকে হাসান মিরাজ সান লিখেছেন, ভাই ঘটনা স্টার্ট করে ফেলেছি। আচ্ছা, এছাড়া আমাদেরকে রক্তিম কমেন্ট করেছেন, কালকে রাতে কমেন্ট করতে পারিনি। আমি প্রতিবারের মতো আজ দাদির কবরের পাশে শুনছি। কি বলছেন? ও মাই গড! কারণ আমি আর দাদি একসাথে ভূত এফএম শুনতাম। আজ দাদি নাই, তাই দাদির কবরের পাশে বসে বসে শুনছি। আমার দাদির মৃত্যুর কারণ ছিল কালো জাদু। একদিন সময় করে গল্পটা লিখে দেবো ইনশাল্লাহ। আমি কি বলবো আসলে, এটা পড়ার পরে আমার আসলে ভাষা নেই, আমি কি বলবো। ও মাই গড!
সিরিয়াসলি কষ্ট লাগছে। আপনার দাদির স্টোরিটা যদি আমাকে পাঠাতেন খুব খুশি হতাম সিরিয়াসলি। এবং আমি চাই আপনি অবশ্যই স্টোরিটা পাঠাবেন কোনো একটা সময়। খুবই গায়ে কাটা দিচ্ছে, বারবার শুধু গায়ে কাটা দিচ্ছে। আনবিলিভেবল স্টোরি ছিল, মানে আপনি আনবিলিভেবল একটা কথা বলে ফেলেছেন। এনিওয়েজ, এছাড়া আমাদেরকে এমডি সাথে লিখেছেন হাই ভাই, হ্যালো ব্রাদার কেমন আছেন। ফেরদৌস আলম লিখেছেন হাই, হ্যালো ব্রাদার কেমন আছেন। এছাড়া আমাদেরকে জাহিদ হাসান লিখেছেন কেমন আছেন ব্রাদার, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একজন ইউজার লিখেছেন ভাই আমি শিহাব, আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, আপনার স্টোরি কিন্তু আসলে শেয়ার হয়ে গেছে ব্রাদার। এছাড়া আমাদেরকে এইচএল গেমার লিখেছেন ভাই আমি প্রথম আসছি, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্রাদার অ্যান্ড ওয়েলকাম টু ভৌতিক কথা। এছাড়া আমাদেরকে জিসান খান লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। এছাড়া আমাদেরকে মিয়া রনি লিখেছে ভাই আপনি কেমন আছেন, মাশাআল্লাহ ভালো আছে। এছাড়া আমাদেরকে আকাশ গাজী লিখেছেন ভাই ভাই আপনার আপনার গলা একদম রাস্তার মতো। আমি জানি এটা বলার কিছু নেই। এছাড়া আমাদেরকে পিয়াল খান লিখেছেন আসসালামু আলাইকুম জসু ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এছাড়া আমাদেরকে সাইদুল সাদিয়া ভগ লিখেছেন আমার কাছে দারুণ সব কামজাদু ঘটনা আছে, পাঠিয়ে দেন, আমি তো চাই আপনি পাঠিয়ে দেন। ভৌতিক stories@gmail.com, ঠিক এখানে পাঠিয়ে দিলে চলবে। এমডি লিখেছেন ভাই কেমন আছেন, আমার কাছে একটা ঘটনা আছে, পাঠাবো কিভাবে, এই যে বলে দিয়েছি। ভৌতিক stories@gmail.com, এখানে স্টোরি পাঠিয়ে দিলেই চলবে, আর কিছু করার লাগবে না। এছাড়া আমাদেরকে আকাশ হোসেন লিখেছেন ইয়া বাডি গুজবাম বেবি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে এমডি বাংলাদেশ শেখ লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন, আমার নাম তানজিল, আমি মালয়েশিয়ান প্রবাসী, থ্যাংক ইউ সো মাচ ভাই, আলহামদুলিল্লাহ। এছাড়া আমাদেরকে মুস্তাফির সাইম লিখেছেন ভাই আমি শুনছি মিরপুর থেকে। এছাড়া আমাকে জান্নাতুল ফেরদৌস লিখেছেন হেই জিয়ার, আপনার এক কথায় জাদু আছে, থ্যাংক ইউ সো মাচ সুইট আপুটা। এছাড়া আমাদেরকে সানি ফামিন লিখেছেন হাই হ্যালো ব্রাদার কেমন আছেন। এছাড়া আমাদেরকে এমডি শিমুল লিখেছেন আসসালামু আলাইকুম জসু ভাই কেমন আছেন, মাশাআল্লাহ আমি অনেক ভালো আছি। আরেকজন ইউজার লিখেছেন 3 নম্বর ঘটনাটা মাথা নষ্ট করেছিল, মুখের ভাষাটা হারিয়ে ফেলেছে, এক্স্যাক্টলি ভাই নাশকাটা খনের স্টোরিটা আমি সত্যি অনেক এনজয় করেছি, স্টোরিটা ভয়ঙ্কর ছিল। এছাড়া জান্নাতুল ফেরদৌস লিখেছেন চলে আসতাম ঠিক শুরু হওয়ার আগ মুহূর্তে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আপু। এছাড়া আমাদেরকে এমডি রহিম লিখেছেন ভাই আপনি সব ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ভাই। এছাড়া আমাদেরকে হাই মাইশা আরফি লিখেছেন হাই হ্যালো আপু কেমন আছেন। এছাড়া আমাদেরকে ইসমাইল লিখেছেন আসসালামু আলাইকুম জসু ভাই কেমন আছেন, আশা করি ভালো আছেন, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এছাড়া আমাদেরকে আরেকজন ইউজার লিখেছেন জসু ভাই কেমন আছেন, মাশাআল্লাহ আমি অনেক ভালো আছি। এছাড়া আমাদেরকে আরেকজন লিখেছেন লাভ ইউ ভাই, লাভ ইউ টু ব্রাদার কেমন আছেন। আরেকজন মমিন খান লিখেছেন ভাই আমি আপনার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। এছাড়া আমাদেরকে আবি হোসেন লিখেছেন দ্য ফিল স্পিরিট, এক্স্যাক্টলি। এছাড়া আমাদেরকে আরেকজন আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম জসু ভাই কেমন আছেন, আমার ওয়াইফের সাথে শুনছি, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। এছাড়া আমাদেরকে মোশবিউর রহমান মোল্লা লিখেছেন ইন্ডিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য। এছাড়া আমাদেরকে এমটি মুন্না আবার লিখেছেন প্রিয় জসু ভাই অজানা কিছু প্রশ্ন আছে, ভৌতিকতা মানে আরেকটা শো আছে, সেটা কার ভৌতিকতা নামে আরেকটা শো আছে, এটা আমি অনেক আগে থেকে জানি এবং আমি বহুত আগে থেকে জানি যে ভৌতিকতা নামে কলকাতার আরেকটা শো আছে, মানে আরেকটা ছোট্ট শো, এটা হচ্ছে 20-25 মিনিটের স্টোরিগুলো থাকে, সেগুলো ছোট ছোট শো তিনি পড়ে শোনান এবং আমার এতে কোনো আপত্তি নেই। আমার চ্যানেলের নামে একটা চ্যানেল থাকতেই পারে, তাদের মতো করে স্টোরি জানাচ্ছে, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। বেস্ট উইশেস ফর দ্যাট ভৌতিক কথা, মানে কলকাতার ভৌতিক কথা, আমার এতে কোনো সমস্যা নেই। আমি বহুত আগে দিয়েছেন এবং আমার স্টোরি আমরা যখন শো শুরু করেছি, শুরু করে প্রায় 6 মাস পরে তারা শো শুরু করেছিল, আমার এতে কোনো আপত্তি নেই, হতেই পারে একটা মানুষের নাম হতেই পারে, ম্যাচ করে যেতে পারে, এটা কোনো বড় বিষয় না। এছাড়া শুধুমাত্র পার্থক্য সেটা এটাই, সেটা হচ্ছে ভি দিয়ে ওদের নাম VOUTIK ভৌতিক, আর আমারটা হচ্ছে BHOUTIK ভৌতিক। এই দুইটার সাথে শুধু পার্থক্য হচ্ছে নামের পার্থক্য, এতটুকু পর্যন্ত, আর কিছুই না, দুইটাই ভৌতিক কিন্তু জাস্ট স্পেলিংটা চেঞ্জ আর কি। আচ্ছা, এছাড়া আমাদেরকে মুস্তাইন বিন আনোয়ার লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। এছাড়া আমাদেরকে হাসানুজ্জামান জিমন লিখেছেন আজকের এপিসোডে অনেক লেট করে আসলাম, থ্যাংক ইউ সো মাচ, তারপরে তো এসেছেন। এছাড়া আমাদেরকে নীলাদ্রি লিখেছেন দাদা বলছি কি আপনি রাসেল ভাইয়ের গল্প মনে হয় আমার পিছু ছাড়বে না, দেখতেছি আমি যতই ভাবি গল্প পরে শুনবো বাট আমার মনে বলে যে না এখন একটু শুনতে হবে, তাই চলে আসলাম। আপনি আর রাসেল, এক্স্যাক্টলি, আমি কি বলবো ভাই, আসলে চেষ্টা করি সবসময় স্টোরি নিয়ে আসার জন্য, ইন্টারেস্টিং স্টোরি আনার জন্য। এছাড়া আমাকে সত্তর খান লিখেছেন জেফরি ভাই চলে আসলাম, নতুন ভয় দেওয়ার, থ্যাংক ইউ সো মাচ। এফএম মুসলিম লিখেছেন হ্যালো ভাই কেমন আছেন, মাশাআল্লাহ ভালো আছি। এমডি রবি লিখেছেন কখন শুরু হবে জেফরি ভাই, অপেক্ষায় আছি, থ্যাংক ইউ সো মাচ ভাই চলে আসার জন্য। এছাড়া আমাদেরকে এমডি হৃদয় লিখেছেন আসসালামু আলাইকুম জেফরি, ওয়ালাইকুম আসসালাম। এছাড়া আমাদেরকে এমডি সিয়াম লিখেছেন ভাই থ্যাংক ইউ সো মাচ কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য, ওয়েলকাম ভাই। হ্যাঁ, এছাড়া আমাদেরকে সালমান লিখেছে হ্যালো জেফরি ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইদুল সানিয়া লিখেছেন ভাই প্রত্যেকটা এপিসোড শুনি, থ্যাংক ইউ সো মাচ। ব্ল্যাক হোয়াইট লিখেছেন আমি হোস্ট, থ্যাংক ইউ সো মাচ।
এছাড়া আমাদেরকে সিনেমা হক লিখেছেন, হেই সুইট জেফরি ভাই ডিয়ার, তুমি কি রাতে ঘুমাও না সবসময়? তোমাকে লাইনে পাই সবসময়। অনেক রাত, আমার ঘুমাতে অনেক রাত হয়ে যায়, এটাও সত্যি কথা। বিকজ আমার দেখা যায় যে আগের দিনের এপিসোডের রেকর্ড আমার আগে করে ফেলতে হয়, সো আমাকে আগে একটু রাত জেগে ঘুমাতে হয়। বাট এটা আস্তে আস্তে এখন একটু একটু করে ইম্প্রুভ হচ্ছে, হয়তো বা সামনে এই সমস্যাটা থাকবে না। আসলে দুটি প্ল্যাটফর্মে মানে দুটো চ্যানেলে কাজ করতে হয়, সো একটু প্রেশার থাকেই। আর এছাড়া আমাদেরকে এলুন লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি ফয়সাল অন্ধকারের রুম হেডফোন কানে লাগিয়ে শুনছি, খুব ভয় হচ্ছে। ধন্যবাদ আপনাকে এত ভয়ঙ্কর সুন্দর ঘটনা দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে এমডি সাইফুল কমেন্ট করেছেন, এছাড়া মুস্তেন বিন আনোয়ার আবারও কমেন্ট করেছেন, তুষার গেমাল লিখেছেন, জেসু ভাই আমার কাছে কোনো ঘটনা আছে শেয়ার করা হয়নি, নিজের কিছু ঘটনা, নানুর সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা, তোমাকে তেমন কাউকে ক্ষতি না করলেও ঘটনাটি সত্যি এবং অদ্ভুত। কি পাঠাবো? অবশ্যই পাঠাবেন, কেন পাঠাবেন না। প্রত্যেক stories@gmail.com এখানে পাঠাতে পারেন, অথবা আরেকটা করতে পারেন, সেটা হহচ্ছে 01400930111 এই ইমেলে কিন্তু ঘটনা সেন্ড করতে পারেন। এই দুটো জায়গায় ঘটনা সেন্ড করলেই চলবে। আচ্ছা, এছাড়া আমাদেরকে FFP পাগল ডেকেছেন, ভাই আপনার মুখ থেকে রাসেল ভাইকে নিয়ে কিছু শুনতে চাই। রাসেল ভাইকে নিয়ে কি বলবো? রাসেল ভাই ইজ দ্য লেজেন্ড, তাকে নিয়ে আসলে কথা বলার কিছু নেই। গত 13 বছর ধরে রাসেল ভাইকে সবাই শুনছে, সো রাসেল ভাইকে নিয়ে বলার মতো কিছু নেই, হি ইজ দ্য লিজেন্ড নাম্বার 1। এনিওয়েজ, এছাড়া আমাদেরকে আয়ান আহমেদ দেখেছেন, সাথে আছি অনেক দিন ধরে, আজকে কিছু একটা লিখতে মনে চাচ্ছে। জেফরি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। এছাড়া আমাদেরকে আরেকজন রেসপেক্ট লিখেছেন, কমেন্ট করেছেন। এছাড়া আমাদেরকে বিনয় পত্র লিখেছেন, আমি নতুন সদস্য, চলে এলাম ঘটনা শুনতে, থ্যাংক ইউ সো মাচ ঘটনা শোনার জন্য। সো বেহেম লিখেছেন, জেফরি ভাই আপনার ভয়েস শুনে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ভাই। এছাড়া আমাদেরকে ফয়সাল মিয়াদ লিখেছেন, কমেন্ট করেছেন। রাতুল হাসান মিতুল লিখেছেন, জেফরি ভাই চলে আসলাম, ভুলে যান না আমাকে, পাগল ভক্ত আপনার, থ্যাংক ইউ সো মাচ ভাই। আকাশ হোসেন লিখেছেন, লেটস গো বাডি, থ্যাংক ইউ সো মাচ। মিয়া রনি লিখেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজী রায়ান লিখেছেন, ভাই ফার্স্ট কমেন্ট করলাম, পড়লে ভালো লাগবে, এই যে পড়ে ফেলেছি। টিডক্স লিখেছেন, অনেক সুন্দর হয়েছে ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। এমডি হাসান লিখেছেন, জেফরি ভাই ভালোবাসা রইল। এছাড়া আমাদেরকে জলিমুলি লিখেছেন, জেফরি ভাই আসসালামু আলাইকুম, আজকের ঘটনাগুলো ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে সীতা লিখেছেন, লাভ ফ্রম কলকাতা, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাকে সজীব মজুমদার লিখেছেন, ঘুমের ওষুধ, ভালোবাসা নিবেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঈশা হক লিখেছেন, ভাই আজকে মনটা অনেক খারাপ ছিল, আপনার স্টোরিটা শুনে ভালো লেগে গেছে, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে এমডি নাজিবুল হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম জেসু ভাই, আজকেও চলে আসলাম আপনার শো শুনতে, থ্যাংক ইউ সো মাচ। আনোয়ার হাসিব লিখেছেন, পরে নিয়ে কোনো ঘটনা চাই, পরে নিয়ে ঘটনা আমি মনে হয় খুব সুন নিয়ে আসবো ইনশাল্লাহ। ভূতের করে গান লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এছাড়া আমাদেরকে ফয়সাল মিরাজ কমেন্ট করেছেন। এছাড়া আমাদেরকে এমটি ইজিউল ইসলাম লিখেছেন, আচ্ছা তাজিউল ইসলাম লিখেছেন, এমটি তাইজুল ইসলাম লিখেছেন, জেফরি ভাই আমি আপনার ঘটনা শেয়ার করতে চাই, কিন্তু কিভাবে শেয়ার করবো জানি না। ঘটনা শেয়ার করার কিন্তু ওয়ে আছে, ইমেল, আর একটা হচ্ছে আপনি চাইলে অবশ্যই আমাদেরকে সেন্ড করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। ইমেলটা হচ্ছে ভৌতিকstories@gmail.com আর হোয়াটসঅ্যাপটা হচ্ছে নিশ্চয়ই জানেন, আমাদের হোয়াটসঅ্যাপটা খুবই সহজ, 01400930111, দ্যাটস ইট। এছাড়া আমাদেরকে মাসুম লিখেছেন, অনেক ভালো লাগছে ভাইয়া আর ভয় করছে। এছাড়া আমাদেরকে কৌশিক লিখেছেন, জয় হোক ভৌতিক কথা, থ্যাংক ইউ সো মাচ ভাই। ফারিয়া তাবাসসুম লিখেছেন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ টু আপু, স্টোরি একটা সুন্দর পাঠানোর জন্য। এছাড়া আমাদেরকে রিদওয়ান রহমান লিখেছেন, লাভ ফ্রম রাজশাহী। এছাড়া এমডি আকরাম লিখেন, জেফরি ভাই 6 আগস্টের দিন রহিম কবিরাজ অনিমেষ ছাড়া যে ঘটনা দেবেন, এটা ছোট ভাইয়ের আবদার। আমার মনে হয় না এটা সম্ভব হবে, কারণ অনিমেষ চ্যাটার্জির স্টোরি আমরা শনিবারই শুনবো, আর অলরেডি 3টা এপিসোড আপনারা শুনছেন। রহিম কবিরাজের স্টোরি আপনারা রবিবারে শুনবেন ইনশাল্লাহ, ওটাই ভালো হবে। আর যে রাসেল বলেছেন, আল্লাহ থেকে অনেক অনেক কিছু পায় আমার প্রিয় ভাই, আল্লাহ থেকে দান স্বরূপ, আল্লাহ থেকে মানুষ অনেক অনেক কিছু পায়, আমাদের প্রিয় ভাই আল্লাহ থেকে দান স্বরূপ কণ্ঠ পেয়েছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাই, আমাকে এত সুন্দরভাবে উইশ করার জন্য, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সুস্মিতা ইয়াসমিন সুমি আপু লিখেছেন, চলে আসলাম জেফরি ভাই, লাভ ইউ ভৌতিক কথা, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে মঞ্জুরুল ইসলাম লিখেছেন, জেফরি ভাই অনেকদিন পর চলে আসলাম, অনেকদিন দেখা কাজে কমেন্ট করা হয় না, আজকে কমেন্ট করে ফেললাম, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন লিখেছেন ইউজার, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ঘটনাটি শেয়ার করার জন্য ভালো লাগবে, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে আকাশ গেমিং লিখেছেন,
আসসালামু আলাইকুম ভাই, আশা করি স্টোরিটা অনেক ইউনিক, অনেক সুন্দর হবে। বাট রহিম কবিরাজের ঘটনা কবে শোনানো হবে? এই যে রবিবার। আর এছাড়া আমাদেরকে এমডি নাইম শেখ লিখেছেন প্রতিবারের মতো আজকে ঘটনাগুলো অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ভাই। এছাড়া আমাদেরকে সাকিব হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম জাকসু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এছাড়া আমাদেরকে মিরাজ ভাই লিখেছেন অপেক্ষায় আছি ভাই, আজকের ঘটনা কখন শুরু হবে? এছাড়া আমাদেরকে এইচকে হায়দার লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের জন্য এত নতুন নতুন স্টোরি নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে মোসাদ্দেক হোসেন সৈকত লিখেছেন প্রিয় জেফরি ভাই, ভৌতিক কথার 3 বছর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন, আর আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই 3টি বছর আমাদেরকে এত সুন্দরভাবে এন্টারটেইন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আলহামদুলিল্লাহ সবার কমেন্ট পড়া শেষ এবং আমার কিন্তু চলে যাওয়ার মানে সময়টা চলে এসেছে। আই হ্যাভ টু গো, এবং ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের সকলের খুব পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ, এবং যার স্টোরির জন্য আপনারা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত ওয়েট করেন, এমনকি 3-4 ঘন্টা লেট করে দিল এপিসোডটা আপনারা শুনে ফেলেন, সেই মানুষটার স্টোরি অনিমেষ চ্যাটার্জি। ইনশাল্লাহ কালকে আর দেখা হবে তার স্টোরিতে। ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিকতার সাথে থাকুন। অ্যান্ড ভুলবেন না, রবিবার একসাথে 3টা এপিসোড প্রচারিত হবে। আশা করছি 3টা এপিসোড শুনবেন, দারুণ এনজয় করবেন। আজকের মতো চলে যাই, টাটা।